আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। জি ভালো আছি। আজকে আমাদের হলো লেকচার 10, মানে আমাদের শেষ লেকচার। স্ক্রিনটা শেয়ার করি। ক্লাস শুরু হয়েছে। ওকে, তো আজকে লেকচার 10 এর শেষ ক্লাস আমাদের। তো আজকের ক্লাসের যে কন্টেন্ট সেই জিনিসগুলো একটু বলি। আমরা প্রথমে হচ্ছে আজকে আমরা এথনিক কমিউনিটি বা উপজাতি বা ট্রাইবাল কমিউনিটি সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলো আছে, আদিবাসী বা উপজাতি, তাদের নিয়ে আজকে আমরা খুব ভালো করে আলোচনা করব, কারণ এই টপিক থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এন্ড দেন হচ্ছে আমরা হলো বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিউজিয়াম, এটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে ধরনের উক্তি দিয়েছে বা কোট, যে কোট গুলো, কোটেশন গুলো, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন আজকে আমরা রোহিঙ্গা সমস্যা নিয়ে খুব ভালো করে আলোচনা করব, কাশ্মীর সমস্যা নিয়ে ভালো করে আলোচনা করব। তারপর ক্লাসের শেষ দিকে আমরা হচ্ছে আমি কয়েকটা টপিক বলে দিব, যে টপিক থেকে সব সময় কোশ্চেন আসে, মানে গুরুত্বপূর্ণ টপিক, সাধারণ জ্ঞানের যে হার্ট বা সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট টপিক গুলো, যেগুলো থেকে পরীক্ষা সবসময় কোশ্চেন আসছে, এগুলো আমি একটু বলে দিব। ঠিক আছে, একটু সামারি করে দিব, দেন হচ্ছে আমাদের ক্লাসটা আজকে শেষ করবো। আরো অনেকগুলো টপিক আছে, বাট আজকে ক্লাসের যে মূল টপিক, এই টপিকটা হচ্ছে উপজাতি, তারপরে হচ্ছে রোহিঙ্গা সমস্যা, কাশ্মীর সমস্যা, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যক্তিদের উক্তি, মিউজিয়াম, এবং আরেকটা জিনিস হচ্ছে যে আর্টস, মানে চিত্রকর্ম। ঠিক আছে, বা পৃথিবীতে যে এছাড়া বিখ্যাত যে চিত্রকর্মগুলো আছে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আই হোপ যে আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমি শেষ দিকে কিন্তু সাজেশন দিব। সবাই একটু মিউট করে রাখেন। ওকে, তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের উপজাতি। আপনারা তো সবাই জানেন যে উপজাতি, আদিবাসী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, আহ ঠিক আছে, এরা কিন্তু সবই একই জিনিস, সেম জিনিস, কিন্তু এগুলো ডেফিনেশনে কিছুটা ডিফারেন্স বা পার্থক্য কিন্তু আছে। তো প্রথমে আমরা উপজাতির ইংরেজি শব্দটা কি সেটা আমরা জানবো। উপজাতিদেরকে ইংরেজিতে কি বলা হয়? উপজাতিদেরকে ইংরেজিতে বলা হয় ট্রাইবাল বা ট্রাইব, ট্রাইবাল কমিউনিটি। সো এটা কিন্তু মনে রাখতে হবে। দেন হচ্ছে আবার অন্য নামেও কিন্তু ডাকা হয়, সেটা হচ্ছে এথনিক মাইনরিটি। এথনিক মাইনরিটিও মানে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী। এথনিক এই ওয়ার্ডটা আপনারা পেপারে যারা পড়েন ইংরেজি পত্রিকা তারা হয়তো জানেন। এথনিক মাইনরিটি মানেও কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে বোঝানো হয়, এথনিক মাইনরিটি বা ট্রাইবাল কমিউনিটি। সো এটা হচ্ছে উপজাতির ইংরেজি নাম। সো বাংলাদেশের যে উপজাতিগুলো আছে বা বাংলাদেশের যে আদিবাসী গুলো আছে, এগুলো সম্পর্কে এখন জানবো। তার আগে উপজাতি এবং আদিবাসীদের মধ্যে একটা পার্থক্য আছে, সেই জিনিসটা আসলে কি। তো উপজাতি এবং আদিবাসীদের মধ্যে পার্থক্যটা হচ্ছে, উপজাতির ডেফিনেশনটা হলো, মানে উপজাতি বলতে বোঝায় হলো একটা ক্ষুদ্র জাতি সত্তা বা জাতি গোষ্ঠী, যাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব কৃষ্টি কালচার আছে,
কিন্তু তারা একটা স্বাধীন দেশ গঠন করতে পারে নাই, ব্যর্থ হয়েছে স্বাধীন দেশ গঠন করতে, তাদেরকে বলা হয় উপজাতি। এন্ড আদিবাসী কারা? আদিবাসীরা হচ্ছে, যেমন ধরেন এই বাংলা বা ভারতবর্ষ যখন সৃষ্টি হয়েছে, সে সৃষ্টির আদিকাল থেকে, সিন্স দ্য ভেরি বিগিনিং অফ দ্য ফরমেশন অফ দিস কান্ট্রি, সেই সৃষ্টির আদিকাল থেকে যারা আমাদের এই বাংলাদেশে বসবাস করতেছে তাদেরকে বলা হয় আদিবাসী। তাদেরও নিজস্ব আলাদা সংস্কৃতি, ভাষা, কালচার, তাদের আলাদা ধর্ম, রিলিজিয়ন থাকবে, এবং তারা আমাদের দেশেরই কি জনগণ। উপজাতি এবং আদিবাসীর মধ্যে পার্থক্য একটাই, উপজাতিরা হচ্ছে আপনার স্বাধীনতা চায়, মানে আলাদা জাতি, তারা হচ্ছে স্বাধীনতা চায়, নতুন একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়, কিন্তু তারা কোনো কারণে স্বাধীন রাষ্ট্রটা গঠন করতে পারে না, তারা বাংলাদেশের সাথেই রয়ে গেছে। এই হচ্ছে উপজাতি এবং আদিবাসী। আদিবাসী হচ্ছে একদম সৃষ্টি শুরু থেকে, সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশের সাথে আছে, তাদের আলাদা ভাষা, মানে কৃষ্টি কালচার আছে, তারা হচ্ছে আদিবাসী। যেমন আমেরিকাতে একটা আদিবাসী হচ্ছে রেড ইন্ডিয়া, তাই না? রেড ইন্ডিয়ানরা কিন্তু আমেরিকার একটা ট্রাইবাল কমিউনিটি, আদিবাসী, একদম আমেরিকার সৃষ্টি স্বাধীন হওয়ার আগ থেকে আমেরিকাতে থাকে রেড ইন্ডিয়ানরা। ঠিক আছে, ওকে। যেমন বাংলা, মানে আমাদের বাংলা, মানে বাঙালি জাতির সাথে আর্য জাতি, দ্রাবিড় জাতি, অস্ট্রিক জাতি বিভিন্ন ভাবে মিক্সড হয়েছে না, একটা মিক্সচার, তাই না? আমরা যে জাতি গোষ্ঠীটা, আমাদেরকে সংকর জাতি বলা হয় বা হাইব্রিড জাতি বলা হয়। তো এই এই সময়গুলোর আগেও কিন্তু এরা এই আদিবাসীরা আমাদের এই বাংলাদেশে বসবাস করতো। তো এই হচ্ছে আর কি আদিবাসী এবং উপজাতিদের মধ্যে পার্থক্য। খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তো বাংলাদেশের যে, আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখানে পার্থক্যটা বলা আছে আদিবাসী এবং উপজাতি সম্পর্কে, এখানে একটা পার্থক্যটা দেয়া আছে। আপনারা সবাই মনে রাখবেন আমাদের যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী, ওই পঞ্চদশ সংশোধনীতে উপজাতিদের সম্পর্কে বলা আছে। আমাদের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে উপজাতিদের কথা সম্পর্কে বলা আছে, এই যে এখানে লেখা আছে দেখেন, পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী জনগণকে উপজাতি, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র সত্তা হিসেবে অভিহিত করেছে সরকার। এটা কিন্তু মনে রাখবেন, পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী জনগণের কথা কিন্তু বলা আছে। আচ্ছা, আমার কথা কি মানে আন্ডারস্ট্যান্ডেবল? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে, ইয়েস স্যার। এবার আসেন হচ্ছে বাংলাদেশের যে উপজাতি। বাংলাদেশে প্রায় 48 ধরনের, মানে 48 স্পিসিস আছে, 48 ভাই এটা ধরনের। 50টা না? 48-50 এটা তো পরীক্ষা আসবে না, এটা জাস্ট 48 থেকে 50টা আর কি। তো 48টা উপজাতি আছে, আদিবাসী আছে। তো এর মধ্যে সবচেয়ে বড় উপজাতি কিন্তু চাকমা। চাকমাদের জনসংখ্যা সবচেয়ে বেশি, এটা কিন্তু মনে রাখবেন। চাকমারা হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা। এন্ড দ্বিতীয় হচ্ছে আপনার সাঁওতাল। প্রথমে হচ্ছে সবচেয়ে বড় কমিউনিটি কোন উপজাতিদের? চাকমাদের। এন্ড দ্বিতীয়ত হচ্ছে সাঁওতালদের। এই দুটা মনে রাখবেন, চাকমা এবং সাঁওতাল। ঠিক আছে, এই দুটাই পরীক্ষায় আসে। চাকমারা হলো সবচেয়ে বেশি। এবং বাংলাদেশে যে অনেকগুলো উপজাতি আছে, কি কি ধরনের উপজাতি আছে তাদের নামটা একটু বলি, তাহলে পড়তে সুবিধা হবে। যেমন চাকমা, তারপরে হচ্ছে ত্রিপুরা, মারমা, লুসাই, তারপরে পাঙ্গন, তঞ্চঙ্গা, তারপরে হলো সাঁওতাল, গারো, হাজং, তারপরে মণিপুরি, খাসিয়া, রাখাইন, মগ, মারমা। এরা হচ্ছে বাংলাদেশের আর কি প্রধানতম উপজাতি মধ্যে অন্যতম আর কি। তো এক একটা উপজাতির ফিচার্স বা বৈশিষ্ট্য এক এক রকম। কোন কোন উপজাতি হচ্ছে বয়স্ক মহিলাদেরকে বিয়ে করে, কোন কোন উপজাতি এক এক প্রকৃতি পূজারী, কোন কোন উপজাতি হচ্ছে আপনার সনাতন ধর্মাবলম্বী, আবার কোন কোন উপজাতি হচ্ছে মানে মাতৃতান্ত্রিক, আবার পিতৃতান্ত্রিক। তারপরে হচ্ছে মানে, ঠিক আছে, মানে কন্যা, মানে কিছু কিছু কমিউনিটিতে পিতা পুত্রের পরিচয়ে, মানে পুত্র পিতার পরিচয়ে বড় হয়, আবার কন্যা তার মায়ের পরিচয়ে বড় হয়, যে এটা ত্রিপুরা সমাজে আছে। তো এবং ত্রিপুরারা কিন্তু হিন্দু, মানে সনাতন ধর্মাবলম্বী, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে ত্রিপুরারা, এটা আমরা সম্পর্কে জানবো একটু পরে। বাট এই হচ্ছে আর কি মোটামুটি উপজাতিদের নাম। তো এখন আর কি ধরে ধরে আমরা দেখি যে কোন উপজাতির কি কি বৈশিষ্ট্য আছে, অনন্য বৈশিষ্ট্যগুলো। তো প্রথমেই আমাদেরকে যেটা আপনারা একটু লিখে রাখতে পারেন খাতায়, যে পাঙ্গন একটা উপজাতির নাম, এরা মৌলভীবাজারে থাকে, এরা হচ্ছে মুসলিম উপজাতি। কি উপজাতি? মুসলিম উপজাতি। পাঙ্গন একটা উপজাতি, এরা মৌলভীবাজার মানে সিলেট বিভাগে থাকে, এরা হলো মুসলিম। মুসলিম উপজাতি হলো পাঙ্গন, এটা পরীক্ষা আসতে পারে।
এবং মাতৃতান্ত্রিক অধিবাসী হলো মানে আমাদের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, প্যাট্রিয়ার্কাল। হ্যাঁ, প্যাট্রিয়ার্কাল হচ্ছে সোসাইটি। পিতৃতান্ত্রিক মানে পিতা সবকিছুর, পিতাই হচ্ছে গিয়ে ফ্যামিলির পলিসি মেকার থাকে, পিতার কথায় সবাই চলে, মেনে চলে, পিতার কথা সবাই অবিডিয়েন্ট হয়, তাই না? পিতা মানে আমাদের বাবাই তো আমাদের ফ্যামিলির মোটামুটি হেড, কারণ তিনি আর্ন করেন, তিনি ফ্যামিলির সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি নেয়। কিন্তু এটা হলো পিতৃতান্ত্রিক। আর মাতৃতান্ত্রিক হচ্ছে যে মেয়েরা কাজ করে, মেয়েরা হচ্ছে আহ টাকা আর্ন করে। এটা হলো মাতৃতান্ত্রিক আদিবাসী গোষ্ঠীর একটা বৈশিষ্ট্য। মেয়েরা দেখবেন কাজ করে, মেয়েরা পলিসি মেক করে, মেয়েরা সব সিদ্ধান্ত গুলো নেয়, বড় বড় সিদ্ধান্ত। ওটা হলো মাতৃতান্ত্রিক। তো মাতৃতান্ত্রিক দুইটা মানে ট্রাইবাল কমিউনিটি আছে, একটা হলো গারো আর একটা হলো খাসি। এটা আমি আসলে মনে রাখি এভাবে যে গরু এবং খাসি, খাসি মানে যে মাটন, এন্ড গরু হচ্ছে বিফ। সো গরু এবং খাসি এরা দুইটা হলো মাতৃতান্ত্রিক, এবং এরা এই দুইটা কমিউনিটি আবার খ্রিস্টান। এরা আবার কি খ্রিস্টান, মানে খ্রিস্ট ধর্মের অনুসারী। আমার কথা বুঝতে পারছেন আপনারা? গরু এবং খাসি এরা হলো মাতৃতান্ত্রিক এবং এরা হলো খ্রিস্টান। ক্লিয়ার? জি। ও ওকে। তো তারপরে হচ্ছে যে উপজাতিদের কিন্তু আবার ভাষা টাষা আছে, যে পালি ভাষা। পালি ভাষা কিন্তু আবার একটা উপজাতিদের ভাষাও, ঠিক আছে? বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটকটা আছে না, ত্রিপিটক কিন্তু লেখা হয়েছে পালি ভাষা, এটা কিন্তু মনে রাখবেন। পালি, এই জন্য পালি ভাষার পুরো নাম হচ্ছে পালিয়ান বুদ্ধিজম, ঠিক আছে? এরকম ল্যাঙ্গুয়েজ, পালি যে সাবজেক্টটা ঢাকা ইউনিভার্সিটিতে, ওটার পুরো নাম হচ্ছে পালি এবং অ্যান্ড বুদ্ধিজম। তো ত্রিপিটক বৌদ্ধদের যে ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক, ওইটার কিন্তু লেখা হয়েছে পালি ভাষায়, পালি ভাষায় লেখা। এবং এই যে খ্রিস্টানদের যে বাইবেল, ওটা হলো আবার হিব্রু ভাষায় লেখা, এবং কোরআন শরীফ তো আরবি ভাষায় লেখা। তো আমরা কি উপজাতিদের ভাষা সম্পর্কে জানবো, নো ওয়ারিস। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই যে উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বৈশাখী। বৈশাখী উপজাতি মানে সমস্ত উপজাতিরা মিলে কম্বাইন্ডলি এই আহ, এই এই এটা সেলিব্রেট করে, বৈশাখী অনুষ্ঠান, ঠিক আছে? তারপরে হচ্ছে আরো একটা অনুষ্ঠান আছে জলকেলি, ওয়ানগালা, এগুলো পড়বো আমি একটু পরেই। তো মনে রাখেন উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় এই যে হ্যাপি নিউ ইয়ার, এটা হলো বৈশাখী, এটা পরীক্ষা আসতে পারে। তারপরে পুত্র পিতার পরিচয় এবং কন্যা তার মাতার পরিচয়ে বড় হয় হলো ত্রিপুরা সমাজে, এবং ত্রিপুরারা হলো সনাতন ধর্মাবলম্বী, মানে এরা হলো হিন্দু ত্রিপুরারা। এবং ত্রিপুরারা হচ্ছে, আপনারা তো জানেন ভারতের ত্রিপুরা রাজ্য নামে কিন্তু একটা রাজ্য আছে, এবং ত্রিপুরা মানে কিন্তু একটা উপজাতিরও নাম। এটা কিন্তু মনে রাখবেন। ত্রিপুরা রাজ্যটা বাংলাদেশের যে কুমিল্লার পাশেই অবস্থিত, কুমিল্লার বাংলাদেশের পূর্ব দিকে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য, এবং এই ত্রিপুরা রাজ্যের রাজধানীর নামই হলো আগরতলা, তাই না? আগরতলা, ওই যে বঙ্গবন্ধু নামে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল। তো বঙ্গবন্ধু আর কি আগরতলা ষড়যন্ত্র মামলা করার কারণ ছিল যে বাঙালিরা, বাংলাদেশের নেতারা ভারতের আগরতলায় গিয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার একটা কনস্পিরেসি করতেছে, এই অভিযোগ তোলা হয়েছিল বঙ্গবন্ধুর নামে। এবং বঙ্গবন্ধু ছিল 1 নম্বর আসামি, 35 জন আসামির মধ্যে বঙ্গবন্ধু ছিল 1 নম্বর আসামি। এই হচ্ছে আর কি ত্রিপুরার রাজধানী হলো আগরতলা। এবং ত্রিপুরা আবার একটা কি কি কম একটা উপজাতিরও নাম। এবং বাংলাদেশের যে কুমিল্লা জেলাটা, এটা কিন্তু একটা সময় 1971-এর আগে ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল। ভারতের যে ত্রিপুরা রাজ্য, এটার অন্তর্গত ছিল বাংলাদেশের কুমিল্লাটা। তো কুমিল্লার আবার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা, কুমিল্লার পূর্ব নামও কিন্তু ত্রিপুরা। তারপরে হচ্ছে এই যে মারমা বা মগ, এরা একই নাম মানে সিনোনিম। মারমা এবং মগ এরা হচ্ছে সিনোনিম, দুটাই একই জিনিস। কক্সবাজার তার পটুয়াখালীতে এরা বেশি থাকে, মগ এবং মারমারা। যারা সিলেটের সরি পটুয়াখালীর কুয়াকাটা, মানে এই যে সাগরকন্যা কুয়াকাটা দেখতে যাবেন, তারা আর কি মারমাদেরকে দেখতে পারবে, ঠিক আছে? তারপরে মাউরি নামে একটা উপজাতি আছে, এটা কিন্তু মানে উপজাতি বা আদিবাসী, এটা কিন্তু নিউজিল্যান্ড, এটার বাংলাদেশে কোনো বসবাস নাই। মাউরি এরা হলো নিউজিল্যান্ডের উপজাতি। যেমন আরো ইন্টারন্যাশনাল কয়েকটা উপজাতি আছে, যেমন ধরেন অ্যাবরজিন। অ্যাবরজিন কোন দেশের বলেন তো উপজাতি বা আদিবাসী? অ্যাবরজিন, এনিওয়ান?
কেউ বলতে পারবেন অ্যাবরজিন কোন দেশের উপজাতিদের নাম? এটা হলো অস্ট্রেলিয়ার উপজাতিদের নাম, অ্যাবরজিন। অস্ট্রেলিয়ার উপজাতি হলো অ্যাবরজিন। সো মাওরি এটা হলো নিউজিল্যান্ডের। বলেন তো উইঘুর উপজাতিটা কোন দেশে? উইঘুর। চীনে। উইঘুর হলো চীনের, হ্যাঁ এক্স্যাক্টলি। উইঘুর একটা মুসলিম উপজাতি, এরা চীনের জিনজিং প্রদেশে থাকে। এবং এদেরকে এরা যেহেতু রিলি মানে দে আর অ্যাথিস্ট, মানে তারা হচ্ছে অ্যাথিস্ট, মানে ধর্মে বিশ্বাস করে, বিলিভার, দে বিলিভ ইন গড। এজন্য চায়না তো ধর্মকর্ম পালন করে না, ওরা হচ্ছে নাস্তিক। তো চাইনিজরা এই যে মুসলিমদেরকে অনেক ডমিনেট করে, টর্চার করতেছে, অনেক অপ্রেস করতেছে, এই উইঘুর কমিউনিটিকে অনেক টর্চার করে চাইনিজরা। তারপরে দেখেন আরেকটা উপজাতি আছে রাজবংশী উপজাতি, এরা আবার রংপুরে থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে, রাজবংশী একটা উপজাতির নাম, এরা হলো রংপুরে থাকে। এবং রাখাইন হচ্ছে ওই যে রোহিঙ্গাদের মতো একটা উপজাতি, এটা মায়ানমার থেকে আসছে রাখাইনরা। সো এটাই। আর একটা জিনিস হচ্ছে যে তঞ্চঙ্গ উপজাতি, এরা ইন্টারেস্টিং, কারণ তঞ্চঙ্গ উপজাতিটা হচ্ছে আপনার মানে বয়স্ক মহিলাদেরকে, পুরুষরা আর কি পুরুষের চেয়ে বেশি বয়স্ক মহিলাদেরকে তারা বিয়ে করে, ঠিক আছে? এই তঞ্চঙ্গ উপজাতি, এটা আসবে না পরীক্ষা, বাট জেনে রাখেন তঞ্চঙ্গা উপজাতি এরা হলো একটু বেশি বয়স্ক মহিলাদেরকে বিয়ে করে। এবং আদিবাসী দিবসটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 9ই আগস্ট, সবাই মনে রাখবেন। বিশ্ব আদিবাসী দিবস হলো 9ই আগস্ট, এটা পরীক্ষা আসতে পারে। 9ই আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইবাল ডে। এবার হচ্ছে অবস্থানগুলো আমাদেরকে জানতে হবে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, মানে এই বইয়ের থেকে বা এই যে ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করবো এর বাইরে থেকে যে মানে উপজাতি নিয়ে কোশ্চেন আসে, উপজাতি থেকে কোশ্চেন কমন পড়ে, এটা একটা পজিটিভ সাইড। সো আপনারা একটু পড়েন কিন্তু ভালো করে এই টপিকটা, কারণ উপজাতি থেকে কোশ্চেন আমি দেখেছি মানে যতবারই পরীক্ষা এসেছে কমন আসে, মানে ঘুরায় পেঁচায় আসে না, শর্টকাট কোশ্চেন দেয়, ঠিক আছে? তো একটু খেয়াল করেন, চাকমা সবচেয়ে বড় কমিউনিটি, চাকমারা পুরোটাই হলো আপনার পার্বত্য চট্টগ্রামে থাকে, আর হলো চট্টগ্রামে থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, দাঁড়ান মিউট করি সবাইকে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আর কি, চাকমা উপজাতিরা এরা হলো সবচেয়ে বড় জনসংখ্যায়। তারপরে হলো চাকমা উপজাতিরা পার্বত্য চট্টগ্রামে থাকে এবং চট্টগ্রাম জেলাতেও থাকে। ভাই একটা এছাড়া কোশ্চেন। বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন নিচ্ছি, আমি আগে টপিকটা পড়াই, কোশ্চেন নিব। তো তারপরে দেখেন ত্রিপুরারা, যেটা বলতেছিলাম যে ত্রিপুরারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্মকে কিন্তু সনাতন ধর্ম বলেও ডাকা হয়। তো এই ত্রিপুরারাও কিন্তু পার্বত্য চট্টগ্রামে থাকে, বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। এন্ড তারপর মারমারা, এগুলো বেশি কমন, চাকমা, ত্রিপুরা, মারমা, এরা সবাই পার্বত্য চট্টগ্রামে থাকে। আর মারমারা আবার পটুয়াখালীতেও পাওয়া যায়, এবং মারমাদের কি নামে ডাকা হয়, মগ নামেও কিন্তু ডাকা হয়। মারমাদের আবার মগ নামেও ডাকা হয়, একই জিনিস। এবং তঞ্চঙ্গা এরা হলো বান্দরবনে থাকে, এই বান্দরবনই হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে বড় বৃক্ষ, বৈলাম বৃক্ষ, এই বান্দরবনেই পাওয়া যায়। বান্দরবনের গহীন অরণ্যে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম যে বৃক্ষ, বৈলাম বৃক্ষ, এটার কিন্তু এক্সিস্টেন্স ইন বান্দরবান। এবং বাংলাদেশের সবচেয়ে আয়তনে বড় জেলাও কিন্তু বান্দরবান। বান্দরবনের কয়েকটা জায়গার নাম হচ্ছে রুমা, আফিয়াখুম, রোমাক্রি, থানচি, এগুলো হচ্ছে বান্দরবনে অবস্থিত। আর আপনারা কিন্তু কনফিউজড হয়ে যায় না, ওই যে সাজেক ভ্যালি কিন্তু বাংলাদেশের, এটা কিন্তু রাঙামাটি জেলায় অবস্থিত, ঠিক আছে? কাপ্তাই লেক, এগুলা এটা রাঙামাটিতে অবস্থিত, সাজেক ভ্যালি রাঙামাটিতে অবস্থিত, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। আর তো কোনটার কোন দিকে অবস্থান, এগুলো একটু বাসায় একটু দেখতে হবে। সাঁওতাল এরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপজাতি, এরা দেখেন কোথায় থাকে, বাংলাদেশের উত্তরাঞ্চলে থাকে, দিনাজপুরে থাকে, পাবনাতে থাকে, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, রাজশাহী, বগুড়া, রংপুর, এরা উত্তর 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 দিকে থাকে, উত্তরাঞ্চলে থাকে, উত্তরাঞ্চলে এদের বেশি অবস্থান। এই সাঁওতাল, আপনারা তো একটা বিদ্রোহ করছিলেন না যে ইংরেজদের বিরুদ্ধে একটা সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এই কিন্তু সাঁওতালরা কিন্তু সেই বিদ্রোহটা করছিল, সাঁওতাল বিদ্রোহটা ইংরেজদের বিরুদ্ধে।
তো রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেট এই দিকে সাঁওতালরা থাকে। এখন আরেকটা স্যাটলার, আপনার পেপার পত্রিকা বা বিভিন্ন ইংরেজি লেখাতে পাবেন স্যাটলার। স্যাটলার কথাটা যে স্যাটলার, স্যাটলার গ্রাব এথনিক মাইনরিটিস ল্যান্ড ফোর্সফুলি, মানে জোরপূর্বক স্যাটলাররা কি করছে, এথনিক কমিউনিটি জায়গা দখল করে নিছে। তো এইটা কিন্তু কেন করছে জানেন, মানে এই জিনিসটা যে স্যাটলার শব্দের অর্থ কি, স্যাটলার হচ্ছে যেমন ধরেন এরা এই জায়গার আদি বাসী না, এই জায়গায় তারা থাকে না, বা বংশ পরম্পরা তারা এখানে থাকে না, অন্য আরেকটা জায়গা থেকে এখানে তারা কি করছে, ইন্টারভ্যান করছে, অনুপ্রবেশ করছে। অনুপ্রবেশ করে ওইখানে আপনার জায়গা দখল করে থাকা স্টার্ট করছে, তাদেরকে কি বলা হবে, স্যাটলার বা অনুপ্রবেশকারী। যেমন ধরেন প্যালেস্টাইনে ইসরায়েলরা কি করতেছে, জায়গা জোরপূর্বক দখল করতেছে, তার মানে ইসরায়েলিদেরকে বলা হয় স্যাটলার। প্যালেস্টাইনের ভূখণ্ডে জোর করে দখল করে আবার বাসা নির্মাণ করতেছে। তো ইসরায়েল প্যালেস্টাইন বলবে ইসরায়েলদেরকে স্যাটলার। সো স্যাটলার শব্দের অর্থ কি বুঝতে পারছেন, অনুপ্রবেশ করে অবৈধভাবে জায়গা দখল করে নিয়ে বসবাস করা। তো এই যে উপজাতিরা, এরা কিন্তু সবচেয়ে যে প্রবলেমটা বেশি ফেস করতেছে, এই যে তাদের যে জায়গা জমি সেগুলো হচ্ছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ, সিটিজেন এরা কিন্তু দখল করে নিচ্ছে, ঠিক আছে। এবং আমাদের দেশে কিন্তু একটা আইন করা হয়েছিল এই উপজাতিদের সম্পত্তি রক্ষার জন্য। তো ওই আইনটা ছিল যে উপজাতিদের কোনো সম্পত্তি কোনো বেসামরিক নাগরিক কেউ কিনতে পারবে না, উপজাতিদের সম্পত্তি শুধু উপজাতিদের মধ্যেই ক্রয় বিক্রয় করতে পারবে, অন্য কেউ কিনতে পারবে না। এটা আর কি উপজাতিদের রাইটসটাকে প্রিজার্ভ করার জন্য এই আইনটা করা হয়েছিল, কিন্তু আইন আছে বাট অবৈধভাবে আর কি সবকিছু দখল গ্রাব করে নিতেছে। তো যাই হোক, উপজাতিরা আর কি অনেক কিছু থেকে বঞ্চিত, ওরা আমাদের মতো সব সুযোগ সুবিধা ভোগ করে না, যদিও উপজাতিদের কোটা আছে বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন চাকরিতে, বাট সবাই এটা খুব ইকুয়ালি এনজয় করতে পারে না। যারা হচ্ছে একটু স্ট্রং, যারা একটু প্রোটেস্ট করে রাইট রাইট নিয়ে যারা একটু সচেতন বা যারা একটু প্রতিবাদী রিবেলিয়াস, তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকার বা বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে মেরে ফেলা হয়, গুম করে ফেলা হয়, ঠিক আছে। পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু তাদের মধ্যেই কিন্তু একটা কি আছে, কি তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ সবসময় চলমান আছে। দেখবেন নিউজের পেপারে দেখবেন এই বাহিনীর সন্তু লর্মার বাহিনীর হাতে এই বাহিনীর 10 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলে, এত ডেঞ্জারাস অবস্থা আর কি। ওদের পলিটিক্সটা অনেক ভায়োলেন্ট। তো যাই হোক, সাঁওতাল এদের নিয়ে আলোচনা করতেছিলাম। সাঁওতালরা হলো দ্বিতীয় লার্জেস্ট রাজবংশী, এরা রংপুরে থাকে। আর গারো, আমি আগে বলেছি গরু এবং খাসি, এরা হলো মাতৃতান্ত্রিক। এবং গারোরা থাকে হচ্ছে যে গারো পাহাড়ে, বাংলাদেশের যে সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়, এই গারো পাহাড় কিন্তু ময়মনসিংহ জেলায় অবস্থিত। ময়মনসিংহ জেলায় গারো পাহাড়টা অবস্থিত এবং এই গারো পাহাড়েই গারোরা থাকে। তো দুটো ইনফরমেশন, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড় কোন জেলায়, ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের কোন উপজাতিরা মাতৃতান্ত্রিক গারোরা, গারোরা কোন জেলায় থাকে, ময়মনসিংহ, মানে ময়মনসিংহ জেলায় থাকে। বাট ময়মনসিংহ বিভাগে এদের অস্তিত্ব, নেত্রকোনা, শেরপুর আর হলো জামালপুর, এই চারটা নিয়েই তো ময়মনসিংহ বিভাগ। তো টাঙ্গাইল কিন্তু ময়মনসিংহ বিভাগে না, টাঙ্গাইল ঢাকা বিভাগে। ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা হলো আবার এই টাঙ্গাইল। বাংলাদেশে যে ঢাকা জেলা যে 13টা, ঢাকা বিভাগে যে 13টা জেলা, এই ঢাকা বিভাগের সব আয়তনে সবচেয়ে বড় হলো টাঙ্গাইল। টাঙ্গাইল অনেক বড়, টাঙ্গাইল অনেক বড় আয়তনে। তারপরে হলো হাজং, হাদুই, এগুলো তেমন একটা আসে না পরীক্ষায়। মণিপুরিটা খুব গুরুত্বপূর্ণ। মণিপুরি, এই মণিপুরিরা হচ্ছে আপনার সিলেট মৌলভীবাজারে থাকে, মানে হবিগঞ্জ সিলেট মৌলভীবাজার, ঠিক আছে। এই মণিপুরীদের সাথে কাইন্ড অফ আসামের সাথে কিছুটা রিলেশন আছে। তো আসাম ভারতের আসাম রাজ্যের। তো মণিপুরীরা তাহলে কোথায় থাকে, সিলেট এবং মৌলভীবাজারে থাকে, মানে সিলেট বিভাগে থাকে। খাসিয়ারাও কিন্তু আপনার সিলেট বিভাগে থাকে, সিলেটের সীমান্তবর্তী একটা জায়গা আছে জৈন্তিয়া পাহাড়, এখানে থাকে যে খাসিয়ার কমিউনিটি। রাখাইন, মগ, মারমা, এগুলো তো আগেই বলেছি। সো আমি একটু সাম আপ করি। চাকমারা থাকে হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রামে, এটা ভুল করা যাবে না। ত্রিপুরারাও থাকে, মানে মেজরিটি কমিউনিটি থাকে আপনার বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এবং পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামে,
ঠিক আছে, বেশিরভাগ মানে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এদের এখানে কিন্তু ওই যে বাঙালি মানুষ পাবে না, এরা সবাই হচ্ছে উপজাতি, মানে 3 জেলায় সবই হচ্ছে উপজাতি দিয়ে আহ উপজাতি, মানে 3 জেলায় সব হচ্ছে উপজাতি মেজরিটি। এবং এরা কিন্তু স্বাধীনতা চায় বাংলাদেশ থেকে, জানেন? এই 3 জেলা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে স্বাধীনতা চায়, এটা একটা সমস্যা। তারপরে হলো সাঁওতাল। সাঁওতালরা তো হচ্ছে আপনার এই যে রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, উত্তরাঞ্চলে থাকে, বাংলাদেশের উত্তর দিকে থাকে। ঠিক আছে, তো এই সাঁওতালরা সবচেয়ে বেশি ডমিনেটেড হয়, কারণ সাঁওতালরা হচ্ছে আপনার একটু সংখ্যায় মানে ওরা হচ্ছে এইদিকে মানে একা হয়ে গেছে। তো আবার এইদিকে হচ্ছে বাঙালিদের সাথে কো এক্সিস্ট করতে হয়, পাশাপাশি সহস্থান করতে হয়, এই জন্য ওরা সবসময় বেশি চাপে থাকে এই সাঁওতালরা, সাঁওতাল জনগোষ্ঠীরা। বাংলাদেশ পুলিশ সাঁওতালদের বাড়িঘর পুরাই দিছে এবং এটার ভিডিও ভাইরাল হয়েছে। ঠিক আছে, তো এ হলো অবস্থা। গারোরা হচ্ছে বাংলাদেশের কোথায় থাকে? ময়মনসিংহ বিভাগে থাকে, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দিকে থাকে। গারোটা আসতে পারে পরীক্ষায়। এই হচ্ছে অবস্থান, কারা কোথায় আছে। এরপরে হচ্ছে আমাদেরকে 3টা জিনিস মনে রাখতে হবে, যে উপজাতিদের নিয়ে কয়েকটা ইনস্টিটিউট আছে, সাংস্কৃতিক একাডেমি, ইনস্টিটিউট এবং কেন্দ্র, 3টা অর্গানাইজেশন আছে ওনাদের। সেখান থেকে একটা পরীক্ষা কোশ্চেন আছে, সবচেয়ে বেশি আসে এই যে প্রথমটাই, যে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমির নাম কি? এটা হলো বিরিশিরি, নেত্রকোনা অবস্থিত। এটা হলো একাডেমি, উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি। একাডেমি হচ্ছে বিরিশিরি এবং নেত্রকোনাতে পাওয়া, মানে এটা অবস্থিত হচ্ছে বিরিশিরি, নেত্রকোনাতে। ইনস্টিটিউট যদি বলে তাহলে অ্যান্সার হবে বান্দরবন, এবং কেন্দ্র যদি বলে তখন অ্যান্সার হবে রাঙামাটি। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র হলো রাঙামাটি, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট হচ্ছে বান্দরবন, উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি হলো বিরিশিরি, নেত্রকোনাতে। প্রথমটাই বেশি আসে, উপজাতীয় সাংস্কৃতিক একাডেমির নাম কি? বিরিশিরি বা নেত্রকোনা। তো নেত্রকোনা কোন বিভাগে পড়ছে বলেন তো? ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ বিভাগে, হ্যাঁ। এবার আসেন যে বিভিন্ন উৎসবগুলো, এগুলো একটু মনে রাখতে হবে, সবাই একটু লিখে রাখতে পারেন। এই 4টা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। এই যে চাকমাদের যে বর্ষবরণ অনুষ্ঠান, ওটাকে বলা হয় বিজু। এটা যে ঢাকা ইউনিভার্সিটির কতবার আসছে আমি এটা মনে রাখি চাবি দিয়ে। চাবি মানে চাকমারা হচ্ছে বিজু, মানে চাবি, চাবি মানে চতে চাকমা আর বিতে বিজু। সো চাবি মানে চাকমা মানে চাবি। সো চাবি মানে আমি এমনি মনে পড়ে যায় আমার চাবি। সো আমি যখন পড়ছিলাম তখন এভাবে মনে রাখতাম, চাবি মানে চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজু। তারপরে হলো ত্রিপুরাদের হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বৈশুক, মারমারা হলো সাংরাই, আর গারোরা হলো ওয়াঙ্গালা। এই 4টা পড়লেই হবে, আর তেমন দরকার নাই। আর রাখাইনদের হলো জলকেলি, যেটা আমি আগেই বলেছি, সান্দ্রে বা জলকেলি। রাখাইনদের হচ্ছে জলকেলি বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়, বা এভাবে আসতে পারে নিচের কোনটি রাখাইনদের উৎসব? অ্যান্সার হবে সান্দ্রে বা জলকেলি। গারোদের ওয়াঙ্গালা, এখানে অনেক অনেক বইতে আবার ওয়ান দিয়ে আছে, ন দেয়া আছে, ওয়ানগালা বা ওয়াঙ্গালা একই জিনিস। তারপর মারমারেদের হলো সাংরাই, ত্রিপুরাদের বৈশুক, চাকমাদের বিজু। বুঝতে পারছেন? রাখাইনদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয়? রাখাইন জলকেলি বা সান্দ্রে। আর চাকমাদের বিজু চাবি। চাবি, হ্যাঁ। আর গারোদের হলো ওয়ানগালা। ওয়াঙ্গালা, হ্যাঁ। ঠিক আছে, এখান থেকে একটা কমন পড়ে যেতে পারে। এবার আসেন ভাষা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে বললাম না যে মগ, মগ, মারমা বা রাখাইন, তাদের ভাষা হচ্ছে পালি ভাষা। পালি একটা ল্যাঙ্গুয়েজ, এবং ত্রিপিটক লেখা হয়েছে পালি ভাষায়। মগ মানে মারমা প্লাস রাখাইন, এদেরকে মগ বলা হয়। এরা কি পটুয়াখালীতে পাওয়া যায় বেশিরভাগ। মায়ানমার থেকে আসছে, তো মায়ানমারের রাখাইন থেকে আসছে এরা। মগ উপজাতি, মারমা, রাখাইন এরা হলো সব মায়ানমার থেকে আসছে বাংলাদেশে। এরা হলো পালি ভাষায় কথা বলে। ত্রিপুরারা দেখেন কি ভাষায় কথা বলে, কক বরক। ত্রিপুরাদের ভাষা হলো কক বরক। সাঁওতালরা সাঁওতালি ভাষায় কথা বলে, এবং গারোরা হলো মান্দি ভাষায় কথা বলে। এইটা মনে রাখেন, গারোরা হলো মান্দি ভাষায়, মগরা হলো পালি ভাষায়, ত্রিপুরারা হলো কক বরক।
তো এটা ইন্টারেস্টিং। আজকে 20 তারিখ, বলেন তো ইউএসএ আজকে কি হতে যাচ্ছে? আজকে আজকে জো বাইডেন শপথ গ্রহণ করবে। শপথ গঠন করবে আজকে। হ্যাঁ, ও ট্রেকিং মানে আজকে মানে সেপারেশন অফ পাওয়ার হবে, পাওয়ারটা ট্রানজিশন হবে, ট্রান্সফার হবে। ডোনাল্ড ট্রাম্প আজকেই গতকালকেই মনে হয় হোয়াইট হাউস ছেড়ে দিছে। তো আজকে ক্ষমতা নেবে জো বাইডেন। জো বাইডেন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। এবং জো বাইডেন কিন্তু অবশ্যই অফকোর্স একজন ডেমোক্র্যাট। তারপরে আসেন উপজাতিদের ধর্ম। উপজাতিদের ধর্ম হচ্ছে, একটু মিউট করেন সবাই। তারপরে হচ্ছে দেখেন ধর্মটা আলোচনা, রিলিজিয়নটা আলোচনা করব। সো বৌদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট কারা, যে চাকমারা কিন্তু বৌদ্ধ, মারমারাও বৌদ্ধ, তঞ্চঙ্গারাও বৌদ্ধ, রাখাইনরাও কিন্তু বৌদ্ধ, সনাতন শুধু ত্রিপুরারা, হাজংরা। এবং মুসলিম কারা? মুসলিম হচ্ছে পাঙ্গনরা, এটা আমি আগেই বলছি। এবং গরু খাসি এরা মাতৃতান্ত্রিক, আবার এরা খ্রিস্টান, আগে বললাম এটা, যে খাসিয়া এবং গারোরা এরা কিন্তু মাতৃতান্ত্রিক, গরু খাসি মাতৃতান্ত্রিক, এবং দেন দে আর খ্রিস্টান। ইসলাম হচ্ছে পাঙ্গন, সনাতন হলো ত্রিপুরা। মানে এই যে পাঙ্গন মুসলিম, গৌড় খাসি হচ্ছে খ্রিস্টান, ত্রিপুরারা হলো সনাতন, আর বাকি যারা আছে এরা হলো যে মারমা, চাকমা, এরা হলো বুদ্ধিস্ট বা বৌদ্ধ ধর্মের অধিকারী। বাট পরীক্ষায় আসে যে এটা ইসলাম কারা, ইসলাম ধর্মের অধিকারী উপজাতি, এটা ইন্টারেস্টিং। সো এটা হলো পাঙ্গন, যারা মৌলভীবাজার জেলাতে থাকে। সো বুঝতে পারছেন না মুসলিম উপজাতি কোনটা? জি ভাই। ওকে, সো এরপরে আসেন হচ্ছে এই হলো আর কি উপজাতি নিয়ে মানে টোটাল গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করি, যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেইখান থেকে কয়েকটা কোশ্চেন করি। বলেন তো কোন কোন মানে কোন জাতি গোষ্ঠী বা কোন নৃগোষ্ঠী মানে পিতার পরিচয়ে বড় হয়, এবং মানে পুত্র পিতার পরিচয় এবং কন্যা মায়ের পরিচয়ে বড় হয়? ত্রিপুরা সমাজ। ত্রিপুরারা কোন ধর্মাবলম্বী? সনাতন ধর্মাবলম্বী। সনাতন ধর্মে। বাংলাদেশের সবচেয়ে বড় 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 হচ্ছে এথনিক কমিউনিটি কোনটা? দ্বিতীয় সাঁওতাল। এবং বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি দুইটা আছে, গারো খাসিয়া। এরা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ, খ্রিস্টান। গারো এবং খাসি হচ্ছে খ্রিস্টান। তারপর বাংলাদেশের গারোরা কোন জেলায় পাওয়া যায়, কোন জেলায় থাকে? নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। এবং বৈশাখী আসলে একটা জিনিসটা কি? বৈশাখী উৎসব, চাবাস, ঠিক আছে। তারপরে হচ্ছে সেটলার শব্দের অর্থ কি? সেটলার মানে এক স্থান থেকে অন্য স্থানে জায়গা দখল বসবাস করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এর চেয়ে সংক্ষিপ্ত আর অ্যান্সার হয় না। তারপরে বলেন বাংলাদেশের তঞ্চঙ্গা উপাধিরা হচ্ছে একটু ডিফারেন্ট কেন? কোন জিনিসটার কারণে তঞ্চঙ্গরা ডিফারেন্ট? বয়স মানে মানে বিয়ে করা হচ্ছে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়স্ক মহিলাদেরকে বিয়ে করে, এক্স্যাক্টলি, এটা পরীক্ষায় দিতে পারে। এবং একমাত্র মুসলিম উপজাতি কোনটা বাংলাদেশের? পাঙ্গন, মৌলভীবাজার জেলায় থাকে। তারপরে হচ্ছে বাংলাদেশের যে সাংস্কৃতিক উপজাতি যে একাডেমি, সেটা কোথায়? বিরিশিরি, নেত্রকোনা। ওয়াঙ্গালা কাদের হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান? গারোদের। হ্যাঁ, গারোদের ওয়াঙ্গালা। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে পড়বেন এটা। এই যে চাবি, তারপরে হচ্ছে বৈশুক, সাংরাই, ওয়ানগালা এন্ড হচ্ছে জলকেলি। এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে এটা পড়তে বসলেই প্রথমে এইগুলো আগে পড়বেন, উৎসবটা আগে পড়বেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার কোশ্চেন করতে পারেন, বলেন। হ্যাঁ, বলছে যে মুন্ডা উপজাতি কোথায় বাস করে? কোথাও মানে বইতে লেকচার শিটে দেওয়া আসলে সিলেটে, কিন্তু ওইখানে দেওয়া নেত্রকোনা। অ্যানসার হবে নেত্রকোনা। বইতে
মানে লেকচার শিটে দেওয়া আছে হলো সিলেটে। সিলেটে? আর বইতে কি দেয়া আছে? আর মানে এর আগে একটা এক্সাম দিয়েছিলাম, তো অ্যান্সার দেওয়া ছিল নেত্রকোনা। নেত্রকোনা? সিলেটে নেত্রকোনা? নেত্রকোনা তো গাড়োরা বেশি থাকে। তো আমি মুন্ডা নামই শুনি নাই আসলে, টাফ কোশ্চেন। আহ, এটা বাদ দেন, এটা পরীক্ষা আসবে না। মুন্ডা উপজাতি কোথায় থাকে? ঠিক আছে, ওকে। তো সিনোনিম থাকে তো, এক একটা উপজাতিতে কিন্তু আবার বিভিন্ন নামে ডাকা হয়। যেমন ধরেন মগ, তারপরে রাখাইন, মারমা, এরা কিন্তু সব একই একই কমিউনিটি। এক এক বইতে আবার এক একটা অ্যান্সার দেয়া আছে, কিন্তু অনেক বইতে আবার এটা ক্লিয়ার আউট করে নাই মগরাই হচ্ছে মারমা, এটা কিন্তু আবার বলেন। সো ওরা হচ্ছে আলাদাভাবে মগ দেখাইছে, আবার আলাদাভাবে মারমা দেখাইছে, সেটা একটা প্রবলেম। সাধারণ জ্ঞানের এটা একটা বৈশিষ্ট্য, মানে যে ভুল থাকবে, ইনফরমেশনের যে ভুল, এটা সব বইতে আছে। মানে আমি তো আপনাদেরকে জুবাইরজি কে পড়াচ্ছি কারণ এখানে আপনার মানে শর্টকাট দেয়া আছে, কিন্তু জুবাইরজি কে বই কিন্তু এনাফ না। এখানে কিন্তু ডেসক্রাইব করা থাকে না, হিস্ট্রি বলে দেয়া থাকে না, জাস্ট সংক্ষেপে একটা অ্যান্সার মানে লেখা আছে। বাট কিন্তু এর পেছনে কিন্তু অনেক কারণ আছে, রিজন আছে, এক্সপ্লানেশন আছে, এগুলো কিন্তু বলা নাই। সো জুবাইরজি কে এনাফ না। তারপর MP3 বইটা হচ্ছে আবার একটু বেশি বড়, অ্যাডমিশন লেভেলের স্টুডেন্টদের জন্য একটু বড় হয়ে যায়। MP3টা হচ্ছে বেস্ট বই। তো আরো একটা বই আছে যেটা হচ্ছে যে আইকন প্লাস কোচিং সেন্টারের একটা বই, নাইম ভাইয়ের লেখা বই। ওটা হচ্ছে যে বেসিক ভিউ, যে ফার্স্ট ভিউ, লাস্ট ভিউ, তারপর রিসেন্ট ভিউ, এবং এইগুলো কিন্তু এনাফ না। জেনারেল নলেজের সবচেয়ে বেসিক বই, এটা অনেক বড়, এটা BCS এর বই, ওটা হলো বেসিক ভিউ। ওই বইটা যে যদি কেউ পড়ে শেষ করতে পারে, বুঝে বুঝে পড়তে পারে, তাহলে আলহামদুলিল্লাহ সাধারণ জ্ঞানের বেসিক বা ফাউন্ডেশন অনেক স্ট্রং হবে। কিন্তু ওইগুলো খুব অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? ওগুলো BCS এর জন্য পড়া হয়, বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পড়া হয়, এখানে অনেক হিউজ ইনফরমেশন, তো এতটা কভার আপ করা সম্ভব না। বাট শর্টকাটে মানে অল্প পড়ে ভালো রেজাল্ট করা যায় হচ্ছে যে জুবের জিকে পড়ে। কিন্তু জুবের জিকে হচ্ছে বুঝার জন্য, মানে আইডিয়াটা, কনসেপশনটা ক্লিয়ার আউট করার জন্য ভালো না, বাট প্রিপারেশন নিয়ে কোনো একটা চান্স পাওয়ার জন্য ভালো। কিন্তু আসলে ওই পড়ছেন, পড়ার পরে সব ভুলা যাবেন, মুখস্থ করে পড়ছেন, বুঝে বুঝে পড়েন। তো সাধারণ জ্ঞান পড়ার জন্য যারা সাধারণ জ্ঞানে ভালো, বা যাদের বেসিক অনেক ভালো, বা সাধারণ জ্ঞান যারা অনেক জানে, তারা জানে হচ্ছে তিন ভাবে। একটা হচ্ছে তাদের মানচিত্রটা, বাংলাদেশের মানচিত্র এবং ইন্টারন্যাশনাল মানচিত্রটা পুরো ভালোভাবে তাদের মুখস্থ, মানে মানচিত্রটা বুঝে ভালোভাবে, কোথায় আটলান্টিক, কোথায় কোথায় হচ্ছে প্রশান্ত, তারপরে কোথায় ভারত মহাসাগর, কোথায় কৃষ্ণ সাগর, কোথায় লোহিত সাগর, কোথায় ভূমধ্য সাগরটা, মানে এই যে মানচিত্র দেখে দেখে পড়া, পড়তে 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 একটা সময় মানচিত্রটা মাথার ভেতরে গেঁথে যায়, এবং এই মানচিত্রটাই হচ্ছে গ্রামার। সো ইন্টারন্যাশনাল পার্টে যাদের মানচিত্রটা খুব ভালোভাবে আয়ত্তে আছে, তাদের কাছে সাধারণ জ্ঞান কিছুই না, এবং এটা সারা জীবন মনে করেন যে এটা মনে রাখতে পারবে। ঠিক আছে, এই যে প্রণালী, এগুলো কিন্তু আপনারা বইয়ে পড়েন, কিন্তু মানচিত্র কিন্তু দেখেন না। তো মানচিত্র দেখে দেখে পড়েন না। আমি কিন্তু ফার্স্ট ক্লাস আপনাদেরকে মানচিত্র দেখায় দেখায় পড়ানো স্টার্ট করছিলাম, বাট আপনাদের আপনাদের এন্ড থেকে বলা হয়েছে যে ভাইয়া আর একটু গোছানো ক্লাস চাই। সো তারপর থেকে আমি হচ্ছে যে গতানুগতিক লেকচার সিট দেখে দেখে পড়ানো, এটা স্টার্ট করছি। এটা আপনাদের ছিল, বাট আমি আসলে প্রথম দিকে কিন্তু কোনো লেকচার সেকচার নাই, জাস্ট মানে ইনফরমেশনটার একদম যে রিয়েল সোর্স, সেখান থেকে আমি আর কি দেখে দেখে পড়ানো স্টার্ট করছিলাম। যাই হোক, এটা আরেক ব্যাপার। বাট যেটা বলতে চাচ্ছিলাম যে মানচিত্র দেখে দেখে বুঝে বুঝে পড়া, এটাই কিন্তু আসল পড়া। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকের আপনারা যারা যারা যে ইনফরমেশন পড়ছেন, দ্যাটস গুড, বাট তুমি এখন থেকে মানচিত্র দেখে দেখে পড়বেন। যেমন বাংলাদেশের মানচিত্রটা দেখি, আশেপাশে একটু চোখ বোলাবে, ইন্ডিয়া আশেপাশে একটু চোখ বোলাবে, এভাবে একটু একটু করে দেখেন, দেখলে দেখবেন একটা ভালো একটা আইডিয়া মাথায় চলে আসবে। যেহেতু এখন সময় নেই, এখন একটু বেশি করে পড়তে হবে। সো যারা ইন্টারন্যাশনাল মানচিত্র বুঝেন, ইন্টারন্যাশনাল ম্যাপের, তাদের মোটামুটি 70% ক্লিয়ার হয়ে গেছে, 70%ই ক্লিয়ার হয়ে গেছে। এন্ড এই হচ্ছে গুরুত্বপূর্ণ, এমন মানচিত্র বোঝা। তারপরে হচ্ছে যে কোনো একটা বই ভালো করে শেষ করা, খুব সুন্দর করে নিজে নিজে নিজের মতো করে পড়ে শেষ করা। সাধারণ জ্ঞান একটা বই ভালো করে, যেটা যে কোনো বই হোক, কিন্তু ভালো করে পড়ে শেষ করতে হবে, মানচিত্র বুঝে বুঝে পড়তে হবে, একটা বই ভালো করে পড়ে শেষ করতে হবে। আপডেট ইনফরমেশনের জন্য ক্যাপসুল 1 2 3 4 এগুলো ভালো করে পড়তে হবে, ক্যাপসুল পড়লেই হবে আপডেট ইনফরমেশনের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়েন খুবই ভালো, খুব ভালো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যেসটা খুব ভালো, কারেন্ট অ্যাফেয়ার্সটাও পড়তে পারেন। বাট ক্যাপসুল পড়লে আলহামদুলিল্লাহ অ্যাডমিশনের জন্য সেফ জোনে থাকা যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো অ্যাপ্রিসিয়েটেবল।
তারপরে যে জিনিসটা, যারা সবচেয়ে স্মার্ট স্টুডেন্ট বা সবচেয়ে ভালো মেধাবী তারা পেপার পড়ে। তারা যারা স্মার্ট স্টুডেন্ট তারা হলো পেপার পড়ে। সো পেপার না পড়লে আপনার আসলে এই যে কাজগুলো এত কিছু করলেন এগুলোর পরিপূর্ণতা পায় না। ঠিক আছে, এগুলোর একটা কি একটা যে পরিপূর্ণতা বা কানেক্টিং দা ডট, হ্যাঁ এই যে ডট গুলোকে কানেক্ট করে না। ঠিক আছে, এই যে সাধারণ জ্ঞানটা কাদের কাছে ইন্টারেস্টিং লাগে না? যারা হচ্ছে পেপার পড়ে না তাদের কাছে। যারা আবার পেপার পড়ে তাদের কাছে সাধারণ জ্ঞানটা অনেক ইন্টারেস্টিং। এবং পেপার পড়লে যে সুবিধাগুলো হয়, আপনি ভালো লিখতে পারবেন, তো আপনার লেখার স্টাইল অনেক ভালো হবে, কথা বলার স্টাইল অনেক সুন্দর হবে, প্রেজেন্টেশন অনেক সুন্দর হবে, আপনি অনেক ভালো করে কল্পনা করতে পারবেন, চিন্তা শক্তি অনেক প্রখর হবে, এবং আপনার মাথায় প্রচুর আইডিয়া হবে। যে বলে না মানুষ যে ক্রিয়েটিভ হইতে হবে, ক্রিয়েটিভ আসলে কেমনে হয়? এগুলো কি বই পড়লে হয়? কোনো খাবার খাইলে হয়? কি করলে হয়? কার সাথে কি করলে ক্রিয়েটিভ হয়? যে পড়লে হয়। রিডিং হ্যাবিট যার আছে সেই ক্রিয়েটিভ। তো এই হচ্ছে পেপার পড়া আপনার উপকারিতা। তো যারা পেপার না পড়েন তাদের কাছে সাধারণ জ্ঞান মজা লাগবে না, তারা কোনদিন সরকারি চাকরিও পাবে না। যারা গভর্নমেন্ট জব করতে চান তাদের পেপার পড়াটা অনেক বেশি জরুরি। সাধারণ জ্ঞান স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে পেপার পড়তে হবে। এন্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা তো অনার্স ইন্টারমিডিয়েট লেভেলে বাংলা পত্রিকা পড়ছেন, ট্রাই করবেন ভার্সিটি লেভেলে ইংরেজি পত্রিকা পড়ার, ডেইলি স্টার পড়ার অল্প অল্প করে অভ্যেসটা করতে হবে। এখন আমার যে অভ্যেসটা, আমি যেহেতু শেষ ক্লাস তো আমি কয়েকটা জিনিস অফ টপিকে বলি। তো আমার অন্যতম একটা হ্যাবিট হচ্ছে রিডিং হ্যাবিট। আমি প্রচুর রিডিং করি। আমি প্রতিদিন কোনো কিছু যদি রিডিং না পড়ি আমার আসলে ঘুমিয়ে আসবে না রাতের বেলা। তো আমি প্রচুর রিডিং পড়ি, এটা আমার একটা অভ্যাস বলতে পারেন। এটা আমি সেই কলেজ লাইফ থেকে নটরডেমে যখন পড়তাম তখন থেকেই আমার অভ্যেসটা আছে। সেটা আমাকে অনেক কিছু দিচ্ছে এই রিডিং হ্যাবিটটা, সত্যি কথা। সো আমি চাই আপনাদের সুন্দর একটা রিডিং হ্যাবিট থাকুক। প্রতিদিনই কোনো না কোনো কিছু যাতে আপনি কোনো না কোনো আর্টিকেল, কোনো না কোনো টপিকের উপর যেন আপনি একটু পড়াশোনা করেন। সো এটা কিন্তু থাকবে। দেন হচ্ছে অনার্স ভার্সিটি লেভেলে এসে আপনারা কি করবেন, পড়াশোনার পাশাপাশি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে দুইটা হ্যাবিট ফর্ম করবেন। একটা হলো এই যে ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস বা বাংলা পত্রিকা পড়ার অভ্যাস। তারপরে হচ্ছে ইংলিশটা, যেহেতু 4 বছর যদি ইংলিশ পত্রিকাটা পড়েন আপনি ইংলিশে অনেক স্ট্রং হয়ে যাবেন, আপনার ভোকাবুলারি স্টক অনেক ভালো হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা করবেন, ইংরেজি মুভি দেখবেন, হলিউড মুভিগুলো দেখবেন, ইংরেজি টিভি সিরিজ দেখবেন। মানে আপনি যে মুভিগুলো দেখতেছেন, যে ভিডিওগুলো ভ্লগ গুলো দেখতেছেন, যা আপনার যে এন্টারটেইনমেন্ট যা কিছু করতেছেন সেগুলো সব যাতে ইংরেজি বেসড হয়, ইংলিশ বেসড হয়। তো যারা খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলে ফ্লুয়েন্ট হয় তারা কিন্তু আসলে ইংলিশ পড়ে হয় না, ফ্লুয়েন্ট কিন্তু পড়ে হয় না, প্র্যাকটিস করেও কিন্তু অতটা হয় না। এটা হচ্ছে যারা প্রচুর ইংরেজি শোনে তারা হচ্ছে খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে ইংরেজিতে যদি আপনি কথা বলতে না পারেন তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না। সো ইংরেজিতে ভালো দখল থাকতে হয়। সো এই জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু লার্ন ইংলিশ ইজ লিসেন মোর এন্ড মোর। সো কিভাবে আপনি শুনবেন? আপনি তো সবসময় বিবিসি ভাল লাগবে না, সবসময় আল জাজিরা ভাল লাগবে, এই জন্য কি করতে হবে, মুভি দেখতে হবে। মুভি দেখতে তো আর আনইজি লাগে না। সো প্রচুর মুভি দেখবেন, নেটফ্লিক্স অ্যাকাউন্ট নিয়ে নিবেন সবাই। আর নেটফ্লিক্স অ্যাকাউন্ট নিয়ে ওখানে আনলিমিটেড মুভি টুভি আছে, দেখতে পারবেন বা ডাউনলোড করেও দেখতে পারবেন। বাট আমি দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে আপনারা সবাই ইংরেজি বেসড এন্টারটেইনমেন্টের যে বিষয়গুলো আছে এগুলো যাতে ইংলিশ বেসড হয় এবং প্রচুর ইংরেজি শুনবেন, এটা যেভাবেই হোক। এন্ড সেকেন্ড জিনিস হচ্ছে ইংরেজি পত্রিকাটা পড়বেন বা পত্রিকা পড়বেন, বা একটা সুন্দর রিডিং হ্যাবিট যাতে আপনার থাকে। তো এরকম একটা অভ্যাস যাতে চলে আসে ভেতরে, যে মানে কোনো না কোনো কিছু যদি আপনি না পড়েন তাহলে আপনার কাছে কেমন যদি খারাপ লাগতেছে, একটু অস্বস্তি কাজ করতেছে, এরকম একটা ফিলিং যাতে আপনার ভেতরে কাজ করে। তো এই হচ্ছে আমার তরফ থেকে আপনাদের কাছে দুইটা সাজেশন বা রিকোয়েস্ট। তো এই দুইটার সাথে যদি সম্পৃক্ত থাকেন, আই হোপ যে আপনারা 4 বছর পর অ্যাটলিস্ট কোনো কিছু যদি নাও করেন দেখবেন আপনাদের পজিশন স্ট্রং অনেক। এবার আসেন হচ্ছে আবার পড়াশোনায় ফিরে আসি। পড়াশোনার এখন যেটা পড়বো সেটা হচ্ছে পরিব্রাজক। বাংলাদেশের যে বিভিন্ন সময় বিভিন্ন পরিব্রাজকরা আসছে, এই পরিব্রাজক সম্পর্কে আমরা জানবো। সো পরিব্রাজক বলতে আসলে কি বোঝায়? পরিব্রাজক বলতে আসলে এর বাংলা অর্থ হচ্ছে ভ্রমণকারী বা ট্রাভেলার, টুরিস্ট। সো যখন আর কি ভারতবর্ষে মোগল আমল ছিল বা ভারতবর্ষে যখন সুলতানি আমল ছিল তখন অনেক বিদেশ থেকে অনেক মানুষ বাংলাদেশে ঘুরতে আসছিল, ভারতবর্ষে ঘুরতে আসছিল। ভারতবর্ষ বলতে অখণ্ড বাংলাতে ঘুরতে আসছিল। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে ইবনে বতুতা। সো ইবনে বতুতা হচ্ছে মরক্কোর একজন বিখ্যাত পরিব্রাজক। মরক্কো, ইবনে বতুতার
ইবনে বতুতার বাড়ি কোথায়? মরক্কো। মরক্কো। এবং মরক্কো কিন্তু একটা আফ্রিকান কান্ট্রি। মরক্কো কোথায়? মরক্কো হচ্ছে একটা আফ্রিকান কান্ট্রি, আফ্রিকা মহাদেশে অবস্থিত। হ্যাঁ, এবং আপনারা সবাই মনে রাখবেন ওই যে জিব্রাল্টার প্রণালীর নাম শুনছেন না, যে ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী কিন্তু বেসিক্যালি দুইটা দেশের মধ্যে, যে স্পেন এবং মরক্কো। দেখবেন কি ভূমধ্য সাগরের একদম চিকন একটা অংশ এই জিব্রাল্টার প্রণালী, এবং এটা হচ্ছে স্পেন এবং মরক্কোকে আলাদা করছে জিব্রাল্টার প্রণালী, এবং ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরকে কানেক্ট করছে। তো মরক্কোর নাম নিলে আসলে জিব্রাল্টার প্রণালীর কথা মনে পড়ে আমার। তো মরক্কোর অধিবাসী হচ্ছে ইবনে বতুতা, বাংলাদেশের একজন বিখ্যাত পরিব্রাজক। এবং এই ইবনে বতুতা মানে ভারতবর্ষে আসছে 1333 সালে এবং বাংলাতে আসছে 1346 সালে। এবং উনি যখন বাংলাদেশে আসছিল তখন আসলে কার আমলে আসছিল? ফখরুদ্দিন মোবারক শাহের আমলে আসছিল। সেই কোশ্চেনটা আসতে পারে যে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে কোন পরিব্রাজক আসছে? ইবনে বতুতা। এবং এই ইবনে বতুতা কি করছে? একটা দুষ্টামি করছে। ও একটা দুষ্টু লোক। ইবনে বতুতা একটা দুষ্টু লোক, নটি লোক। ও কি করছে? বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে ভারতবর্ষে এসে আর বাংলাতে আসছে। বাংলাতে এসে ও হচ্ছে ওই যে কিসের সাথে দেখা করছে? সিলেটের যে শাহজালাল এবং শাহপরা, তাদের সাথে দেখা করছে। বেসিক্যালি তাদের সাথে দেখা করার জন্য বাংলাতে আসছিল। তো তাদের সাথে দেখা করছে, করে ঘুরছে, ঘুরে উষ্ণ বাঙালিদের যে উষ্ণ আতিথেয়তা সেটা সে গ্রহণ করছে। সবকিছু করার পর এই নটি লোকটা একটা বই লিখছে, তার যে ভ্রমণ কাহিনী নিয়ে একটা বই লিখছে। সেই বইটার নাম হলো কিতাবুল বা কিতাবুর একই জিনিস, কিতাবুল রেহালা। এই বইটা লিখছে। কিন্তু এই বইয়ের ভিতরে ও হচ্ছে বাংলাদেশকে ক্রিটিসাইজ করছে। বাংলাকে কি বলছে? বাংলাকে বলছে ধন সম্পদে পরিপূর্ণ একটা দোজক বা ধন সম্পদে পরিপূর্ণ একটা নরক বলে উল্লেখ করছে ওই বইটার ভিতর। কত দুষ্ট, কত নটি, ঠিক আছে? তো ও বলছে যে ধন সম্পদে পরিপূর্ণ একটা দোজক বাংলাদেশকে বলছে, মানে বাংলাকে বলছে। কেন বলছে? কারণ বাংলাদেশের ওয়েদার মানে তখন অনেক বৈরী ছিল, ওয়েদার অনেক অ্যাডভার্স ছিল, যার কারণে ওর ঘুরতে টুরতে পারে নাই, ঠিক আছে? তো বন্যা হয়েছিল অনেক, যার কারণে ও হচ্ছে ক্রিটিসাইজ করে দিচ্ছে। তো এইটা একটা কিন্তু কঠিন ক্রিটিসিজম, যে ধন সম্পদে পরিপূর্ণ একটা দোজক হলো বাংলা। এখন বাংলাদেশকে নিয়ে আরেকটা লোক হেনরি কিসিঞ্জার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে বলছিল, মানে পূর্ব পাকিস্তানকে বলছিল যে বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি, এই কথাটা বলেও কিন্তু ক্রিটিসাইজ করছিল এই হেনরি কিসিঞ্জার, ইউএস এর, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্র সচিব ছিলেন হেনরি কিসিঞ্জার। বটমলেস বাস্কেট বা তলাবিহীন ঝুড়ি। আর ইবনে বতুতা কি বলছে? দোজখপুরের ধন সম্পত্তি পরিপূর্ণ দোজখপুর নিয়ামত, এরকম কিছু একটা বলে উল্লেখ করছে আর কি। যে এখানে আবার ওর ভাষায় হচ্ছে দোজখপুর নিয়ামত, বা পরীক্ষা এভাবেই আসে যে ধন সম্পদে পরিপূর্ণ একটা দোজক। সো কিতাবুল রেহালা কে লিখছে বলেন তো? ইবনে বতুতা। ইবনে বতুতা। পরিব্রাজক শব্দের অর্থ কি? ভ্রমণকারী। ভ্রমণকারী। ইবনে বতুতা বাংলায় আসছে কার আমলে? ফখরুদ্দিন মোবারক শাহ। হ্যাঁ, ঠিক আছে। এবার আর কি আরো কয়েকটা পর্যটকের নাম শুনবো। মেগাস্থিনিস, উনি আর কি বেসিক্যালি আসছে হলো মেগাস্থিনিস হচ্ছে, হ্যাঁ মেগাস্থিনিস হচ্ছে, মনে রাখতে হবে, মেগাস্থিনিস হচ্ছে গ্রিসের একজন বিখ্যাত পর্যটক ছিল। গ্রিস থেকে উনি আপনার ভারতবর্ষে আসছিল, বিখ্যাত একজন পর্যটক আর কি। পরিব্রাজক মানে হচ্ছে পর্যটক। সো উনি ছিলেন একটা বিখ্যাত ভূগোলবিদ। উনিও একটা বই লিখছে, বইয়ের নাম হলো ইন্ডিকা। মেগাস্থিনিস হচ্ছে ইন্ডিকা বইটা লিখছে। এটা থেকে তেমন বেশি একটা কোশ্চেন আসে না, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে এশিয়া মাইনর দ্বারা কি বোঝায়? কে বলতে পারবেন এশিয়া মাইনর দ্বারা কি বোঝায়? তুরস্ক। হ্যাঁ, তুরস্ককে বলা হয় এশিয়ার মাইনর, ঠিক আছে? এশিয়ার মাইনর বলা হয় তুরস্ককে। আর তুরস্কটা হচ্ছে এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে? সো এশিয়ার মাইনর হচ্ছে তুরস্ক, এবং তুরস্ক দুই মহাদেশে অবস্থিত, এই জন্য তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি।
মানে ইউরোপে অবস্থিত আবার এশিয়াতে অবস্থিত, এই জন্য তুরস্ককে বলা হয়, টার্কিকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। এন্ড আরেকটা জিনিস মনে রাখবেন, তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ, তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষও বলা হয়। মানে আরেকটা জিনিস মনে রাখবেন যে 2020 সালে কিন্তু একটা কঠিন ঘটনা হয়েছে তুরস্কতে, সেটা হচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ান একটা মসজিদের ঘোষণা দিছিল না আগে। মসজিদটা আগে মিউজিয়াম ছিল, মিউজিয়াম থেকে এটা আবার কি করা হয়েছে, ওই মিউজিয়ামকে মসজিদ হিসেবে আবার ঘোষণা করছে, পুনরায় আবার মসজিদ হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এবং ওইখানে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এখন কিন্তু পারফর্ম করা হয়। সো ওই মসজিদটার নাম হচ্ছে আয়া সোফিয়া। কি সোফিয়া? হায়া সোফিয়া। হায়া সোফিয়া। হ্যাঁ, আয়া দেখাই আমি আপনাদেরকে। এটা পরীক্ষা এবার আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে। হাজিয়া সোফিয়া, মানে এটার নাম আবার বাংলাতে একটা, ইংরেজিতে আরেকটা। এই যে মসজিদটার নাম হচ্ছে যে হায়া সোফিয়া, ঠিক আছে, একটু মনে রাখেন এটা, হায়া সোফিয়া। এই মসজিদটা প্রথমে হচ্ছে একটা ছিল আগে, একদম প্রথম দিকে মসজিদ ছিল, পরে ওইটা ভেঙে ওরা একটা চার্চ করছিল। চার্চ মানে খ্রিস্টানদের ধর্ম প্রচার যে উপাসনালয়, সেটার নাম হলো চার্চ। তো চার্চ করছিল, চার্চ থেকে পরবর্তীতে আবার ওটা মিউজিয়াম করা হয়েছে। এন্ড দেন রিসেপ তাইয়েপ এরদোয়ান এটাকে আবার মিউজিয়াম থেকে আবার এটাকে মসজিদে রূপান্তর করছে 2020 সালে। তো এই কোশ্চেনটা আসতে পারে যে হায়া সোফিয়া বা হাজিয়া সোফিয়া এই মসজিদটা কোন দেশে অবস্থিত? অ্যান্সার কি হবে? তুরস্ক। অ্যান্সার হবে তুরস্ক। এবং এটা এই সর্বপ্রথম কি ছিল বললেন? সর্বপ্রথম মসজিদই ছিল, পরবর্তীতে ওটারে ভেঙে চার্চ করা হয়েছে, বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু চেঞ্জ করা হয়েছে, চার্জ করা হয়েছে, চার্জ করার পর আবার মিউজিয়াম করা হয়েছে, এবং মিউজিয়াম থেকে আবার হচ্ছে এই করা হইলো, মসজিদ করা হইলো। এই যে ভারতে আপনার একটা দেখেন না, ভারতের অযোধ্যাতে যে যে আপনার এই যে মন্দির, বাবরি মসজিদটা, এই বাবরি মসজিদ নিয়ে আসলে তো অনেক কনফ্লিক্ট, আপনারা সবাই জানেন। হিন্দুরা কিন্তু এই বাবরি মসজিদটা ধ্বংস করে ফেলছে। তো ধারণা করা হয়েছিল যে এই বাবরি মসজিদটা নির্মাণ করা হয়েছে একটা মন্দিরের উপরে। তো এইটা বলে এটা এটা ভেবে হিন্দুরা আর কি বাবরি মসজিদটা ধ্বংস করে ফেলছে। এই বাবরি মসজিদ ধ্বংসের পেছনে নেতৃত্ব দিছিল কিন্তু নরেন্দ্র মোদী। পরবর্তীতে কিন্তু আপনার বাবরি মসজিদটা ভেঙে ফেলে আপনার পরবর্তীতে এমন ভাবে খনন করছে, মানে মাটির নিচে অনেক বেশি খনন করছে, অনেক বেশি গভীর করে খনন করছে, এক্সকাভেট করছে, মানে এটা দেখার জন্য যে ওইখানে আসলে কোনো মন্দির টন্দির কোনো ছিল কিনা। রাম মন্দির নামে একটা মন্দির নাকি উপরে নাকি বাবরি মসজিদ নির্মাণ করছিল সম্রাট বাবর। তো পরবর্তীতে কোনো মন্দিরে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এটা হচ্ছে আর কি যে ভারতের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে একটা ছোট্ট ঘটনা। পরবর্তীতে এই মন্দিরের এবং এই মসজিদ নিয়ে যে ডিসপিউটটা, এটা কিন্তু পরবর্তী আদালতে গড়ায়। পরে আদালতে রায় দেওয়া হয় যে বাবরি মসজিদটা আসলে বেসিক্যালি হিন্দুদেরই, কিন্তু বাবরি মসজিদ মতোই একটা সুন্দর মসজিদ বানায় দিতে হবে, ঠিক আছে। তো পরবর্তীতে নরেন্দ্র মোদী হচ্ছে আবার আলাদা নতুন আরেকটা জায়গায়, নতুন প্লেসে অনেক সুন্দর একটা মসজিদ বানানোর পরিকল্পনা হাতে নিচ্ছে। পাশাপাশি ওই বাবরি মসজিদ যেখানে ছিল ওটা ভেঙে পুরো ওই জায়গাটা একটা বিশাল বড় মন্দির বানানো হইতেছে। তো এই হচ্ছে আর কি ভারতের যে সেকুলারিজমের একটা এক্সেপশন। বলে না ভারত একটা সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ কান্ট্রি, কিন্তু ওদের দেশেই হচ্ছে সবচেয়ে বেশি কমিউনাল ভায়োলেন্স, সবচেয়ে বেশি বর্তমানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বেশি এখন ভারতে। তো যাই হোক, এ হলো মেগাস্থিনিস। এবার আসেন ফাহিয়েন। ফাহিয়েন হলো চাইনিজ পর্যটক, ঠিক আছে। জাস্ট একটা জিনিসই মনে রাখেন, ফাহিয়েন হলো চাইনিজ পর্যটক। চৈনিক সভ্যতা মানে চীনকে বোঝাইতো না তো। ফাহিয়েন হচ্ছে একজন চৈনিক পর্যটক ছিলেন। এমন হিউয়েন সাই, ঠিক আছে, এটা মনে রাখবেন, হিউয়েন সাইও হচ্ছে একজন চৈনিক পর্যটক ছিল। বাট এই কোশ্চেনটা আসে যে সাই কার আমলে ভারতবর্ষে আসছে? অ্যান্সার হবে হর্ষবর্ধন। কার আমলে? হর্ষবর্ধন। হর্ষবর্ধনের আমলে আসছে।
ভাই পরে দুইটা জিনিস। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ওই যে গুগলের স্ক্রিনটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, হিউয়েন সাই হচ্ছে কার আমলে এসেছিল? হর্ষবর্ধনের আমলে এসেছে। হর্ষবর্ধন, তো হর্ষবর্ধনের আমলে আসছে হিউয়েন সাই, এন্ড দেন হচ্ছে ইবনে বতুতা আসছিল ফখরুদ্দিন মোবারক শাহের আমলে। এই দুটা জিনিসই পরীক্ষায় দেয়। আর তেমন আর দরকার নাই, এইটুকু মনে রাখলেই হবে। পরিব্রাজক থেকে আর তেমন কোশ্চেন আসে না। এবার আসেন হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কাশ্মীর সমস্যা। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো এটা একটু আমি সামনের দিকে দিয়েছি যাতে আমি ভালো করে পড়াই দিতে পারি, তাই। সো বেসিক্যালি কাশ্মীরটা বোঝার আগে আমাদেরকে একটা ছবি দেখতে হবে। এই ম্যাপটা সবচেয়ে সুন্দর। বলেন তো পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কোনটাকে? কাশ্মীর। তো চিত্রটা কি ভিজিবল? ওকে, সো একটু খেয়াল করেন সবাই। প্রথমে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হলো কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ। কাশ্মীর অনেক সুন্দর একটা জায়গা, এবং এই কাশ্মীরের মালিকানা কিন্তু ভারত আর পাকিস্তানেরই না। কাশ্মীরের মালিকানা হচ্ছে তিনটা দেশের। কয়টা দেশের? তিনটা দেশের। হ্যাঁ, তিনটা দেশের। একটা হলো চীন, একটা হলো পাকিস্তান, আর একটা হলো ভারত। সো ভারত যে অংশটা অকুপাইড করে রাখছে কাশ্মীরে, সেই অংশটার নাম হলো জম্মু কাশ্মীর। আর পাকিস্তান যে অংশটা দখল করে রাখছে সেই অংশটার নাম হলো আজাদ কাশ্মীর। হ্যাঁ, আজাদ কাশ্মীর। সো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার। এবং চীন যে অংশটুকু দখল করে নিছে সেই অংশটুকুর নাম হচ্ছে লাগাত। সেই অংশটার নাম হলো আকসাই চীন। কি চীন? আকসাই চীন। এখন যে জিনিসটা মনে রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে যে সীমানা, সীমান্ত। তো এই কাশ্মীরের ভেতরেই কিন্তু যে লাইন অফ কন্ট্রোলটা অবস্থিত। আপনার সবাই নাম শুনছেন না যে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোলটা অবস্থিত, কিন্তু এই লাইন অফ কন্ট্রোলটা কাশ্মীরের ভেতরেই অবস্থিত। এই যে দেখেন, ভারত এবং পাকিস্তানকে যে সীমানা নির্ধারণ করে দিছে কাশ্মীরে, এটার নামই হলো লাইন অফ কন্ট্রোল। এবং এই লাইনের ভেতরে প্রচুর গোলাগুলি হয়, প্রচুর মানুষ, সৈন্য মারা যায় প্রতিদিন, অনেক গোলাগুলি হয়। খুবই গোলযোগপূর্ণ একটা টেরিটরি এই লাইন অফ কন্ট্রোল। এবং লাইন অফ কন্ট্রোল একটা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে কিন্তু আরেকটা সীমানা রেখা আছে, তাই না? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আরেকটা ডিফারেন্ট আরেকটা সীমানা, সেটা হচ্ছে এই যে এটা। চীন এবং ভারত। এটা এটা হলো, তাহলে ক্লিয়ার হয়ে গেল না? এই যে এই পাশে চীন এবং ভারতের মধ্যে যেই সীমানাটা, সেটা হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, কিন্তু কাশ্মীরের ভেতরে। তো আমরা এতদিন জানতাম যে এটা একটা লাইন, বাট এটা কোথায় এটা কিন্তু আমরা জানতাম না। এই যে আজকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবং 1963 সালে পাকিস্তান কি করছিল জানেন? পাকিস্তান হচ্ছে এই যে যে অংশটুকু দেখতে পাচ্ছেন না, এই যে এই অংশটুকু কিন্তু চীনের। কাশ্মীরের ভেতরে এই অংশটুকু পাকিস্তান চীনকে ফ্রিতে দিয়ে দিচ্ছে, কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়াই। জাস্ট চীনকে এই সমস্যার সাথে ইনক্লুড করবে, ঠিক আছে? পাকিস্তান তো একা ভারতের সাথে মোকাবেলা করতে পারছিল না। পরবর্তীতে এই চীনকে এইটুকু গিফট করছে 1963 সাল এই পাকিস্তান। করে পাকিস্তান চায়না আর কি এই কাশ্মীরের সমস্যার ভেতরে ইনক্লুডেড হয়েছে। তো এটা একটি পাকিস্তানের একটা ছিল, ট্রিক্স ছিল। এ হলো আর কি কাশ্মীরের ম্যাপ। তো আমরা এখন আর কি ডিটেলস আলোচনা করব। তো বেসিক্যালি এই সমস্যাটা কিভাবে শুরু হইলো সেটা আর কি, সেটা শুরু হয়েছে কিন্তু যে দেশ যখন ডিভাইডেড হইলো, ডিভিশন হইলো 1947 সালে ধর্মের ভিত্তিতে, তখন আর কি কাশ্মীরে এই সমস্যাটা উদ্ভব করছে। আসলে বেসিক্যালি কাশ্মীর, জম্মু এবং কাশ্মীর, অখণ্ড জম্মু কাশ্মীর ছিল আগে একটা মুসলিম অধ্যুষিত একটা রাজ্য, মুসলিম অধ্যুষিত একটা রাজ্য। পরবর্তীতে 1947 সালে আপনার যখন দেশ ভাগ হইলো, তখন আসলে যেহেতু কাশ্মীরের মেজরিটি মানুষ মুসলিম,
তো ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে। তো এই কাশ্মীরটা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু কি হইলো, তৎকালীন সময় 1947 সালে এই কাশ্মীরের যিনি রাজা ছিল তিনি ছিলেন একজন হিন্দু রাজা, নাম হলো হরি সিং। এই হরি সিং কি করলো, এই কাশ্মীরকে আপনার পাকিস্তানের সাথে যুক্ত না করে যুক্ত করলো ভারতের সাথে, এবং পরবর্তীতে এই কনফ্লিক্টটা শুরু হয়ে গেল। মানে ধারণা করা হয় কাশ্মীরকে বিক্রি করে দিচ্ছে হরি সিং ভারতের কাছে। তো এই এই কারণে প্রবলেমটা শুরু হয়েছে। যদি কাশ্মীরটা পাকিস্তানের সাথে যুক্ত হতো তাহলে কিন্তু কাশ্মীর নিয়ে আর কোনো সমস্যা থাকতো না, কিন্তু হরি সিং ভারতের সাথে গিয়ে যুক্ত হয়েছে, মানে যুক্ত করছে এই কাশ্মীরকে। হরি সিং ছিল তৎকালীন জম্মু কাশ্মীরের রাজা 1947 সালের দিকে। পরবর্তীতে এটা নিয়ে মানে দুই দেশই বলতেছে যে এটা আমার, ও বলতেছে এটা আমার, ও বলতেছে এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। 1965 সালে যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে, টোটাল 3বার যুদ্ধ হয়েছে। 1947 সালে একবার হয়েছে, 1965 সালে একবার হয়েছে, এবং 1999 সালে একবার যুদ্ধ হয়েছে। 3বার, 1965-তে একবার, 47 সালে একবার হয়েছে যখন দেশ ভাগ হয়েছে, তারপর 65 সালে একবার হয়েছে, তারপরে হচ্ছে 1999 সালে একবার যুদ্ধ হয়েছে। 3টা বড় বড় যুদ্ধ হয়েছে কাশ্মীর নিয়ে। এখন মজার ঘটনা হচ্ছে ভারত বলে যে কাশ্মীর আমাদের, চীন বলে কাশ্মীর আমাদের, এবং হচ্ছে এই পাকিস্তান বলে কাশ্মীর আমাদের, এবং কাশ্মীর নিজেরা বলে যে আমরা একটা স্বাধীন দেশ, আমরা কারো না। ঠিক আছে, এটা একটা সমস্যা। এরকম ত্রিমুখী মানে চতুর্মুখী একটা প্রবলেম। তো এই হচ্ছে আর কি সমস্যাটার মূল কারণ। তো এখন আর কি আরেকটু ডিটেলস আলোচনা করি। এবং কাশ্মীর যে রাজ্যটা, এই রাজ্যটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ আছে না, পাঞ্জাব প্রদেশের কাছেই অবস্থিত। এবং আপনারা সবাই জানেন যে কার্গিল সীমান্ত, এই যে এই সীমান্তটা হচ্ছে এই যে লাইন অফ কন্ট্রোল, কার্গিল সীমান্তটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত, পাকিস্তান এবং আপনার ভারতের মাঝামাঝিতে। এই কাশ্মীরের ভারত পাকিস্তানের এই যে লাইন অফ কন্ট্রোলের এইখানে হচ্ছে কার্গিল সীমান্তটা অবস্থিত, এটা কাশ্মীরে অবস্থিত। সো এখন আমরা তো জাস্ট বেসিক জিনিসটা জানলাম, একদম একদম শেষ দিকে যে ঘটনাটা, একদম হিস্ট্রিটা জানলাম। এখন আর কি যে রিসেন্ট যে প্রবলেমটা হয়েছে 2020 সালে, সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এখন সেই জিনিসটা হচ্ছে এই যে পাকিস্তানে এই ভারতের নিয়ন্ত্রিত যে জম্মু কাশ্মীরটা, এটা ছিল ভারতের একটা স্বায়ত্তশাসিত রাজ্য। জম্মু কাশ্মীরটা ছিল ভারতের একটা অটোনমাস প্রভিন্স। মানে এখানে যারা থাকে, এই জম্মু কাশ্মীরে যে মুসলিমরা থাকে, এরা নিজেদের মতো করে জম্মু কাশ্মীরটাকে পরিচালনা করতো। এখানে ভারতীয় বেসামরিক ভারতীয়রা, হিন্দু ভারতীয়রা মানে বহিরাগতরা এই জম্মু কাশ্মীরে জমিও কিনতে পারতো না, এখানে বসবাসও করতে পারতো না। এখানে শুধু জম্মু কাশ্মীরের লোকজনই থাকতো, ওনারাই হচ্ছে জায়গা জমি কিনতে পারতো, ওনারাই হচ্ছে এখানে থাকতো, এখানে বহিরাগত ভারতীয়রা আসতো না, এই সুযোগটা ছিল না। সো এটা আর কি সংবিধানের 370 নাম্বার আর্টিকেলে এটা বলা ছিল আর কি। ভারতের মোস্ট প্রবাবলি 370ই হবে, হ্যাঁ 370। এবং ভারতের একটা স্বায়ত্তশাসিত প্রভিন্সের মর্যাদা ছিল, স্ট্যাটাস ছিল জম্মু কাশ্মীর। পরবর্তীতে জয়শ ই মোহাম্মদ নামে একটা আছে, জঙ্গি গোষ্ঠী আছে, এক্সট্রিমিস্ট গ্রুপ আছে জম্মু কাশ্মীরে। তো ওরা কি করলো, এই যে কার্গিল সীমান্তে এই যে লাইন অফ কন্ট্রোলে ভারতীয় সৈন্যরা যে নিরাপত্তা দিত বা বর্ডার গার্ড ছিল, তাদেরকে তাদের যে গাড়ি বহর, এই গাড়ি বহরে বোমা হামলা করে এই 40 জন, প্রায় 40 জনের মতো সেনা কর্মকর্তাকে মেরে ফেলে এই জম্মু কাশ্মীরের এক্সট্রিমিস্টরা। জঙ্গি গোষ্ঠী কি করছে, ভারতীয় সৈন্যদেরকে মেরে ফেলছে, গাড়ি বহরে হামলা করছে, ওই যে গ্যারিলা অ্যাটাক করছে, করে মেরে ফেলছে। পরবর্তীতে নরেন্দ্র মোদী তো খেপে গেছে, খেপে গিয়ে যে 40 জন সেনা কর্মকর্তাকে মেরে ফেলছে, এটা তো একটা বড় ব্যাপার না, ওদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা ব্যাপার। তো ওরা পরবর্তীতে কাউন্টার অ্যাটাক হিসেবে এই যে জম্মু কাশ্মীর যে একটা অটোনমি ছিল বা স্বায়ত্তশাসন ছিল, এটাকে কি করলো, রিভোক করে দিয়ে দিল, বাতিল করে দিল, যে তোমরা এরকম তোমাদের এত সুযোগ সুবিধা, তারপরে তোমরা আমাদের সৈন্যদেরকে মেরেছো। পরবর্তীতে এই জম্মু কাশ্মীরকে স্বায়ত্তশাসন বাদ দিয়ে দিল। যে 370 নাম্বার আর্টিকেলে, যে ভারতের যে সংবিধানে আর্টিকেল আছে 300, মানে আর্টিকেল 370 নাম্বার অনুচ্ছেদ, এটা কি করলো, এটা বাদ দিয়ে দিল। বাদ দিয়ে দিয়ে ওই যে অটোনমি, এটাকে রিভোক করে দিল। ঠিক আছে, অটোনমিটা বাদ দিয়ে দিল, বাদ দিয়ে এই জম্মু কাশ্মীরকে দুইটা ভাগে বিভক্ত করলো, দুইটা ভাগে ভাগ করে দিল। একটা হইলো লাদাখ, আর একটা হলো ওই যে মানে
জম্মু কাশ্মীর আর একটা হলো লাদাখ। লাদাখ নামে দুইটা ভাগে বিভক্ত করে দিল, এবং এই দুইটা আগে ছিল অটোনমি, এই রাজ্য অটোনমি ছিল, স্বায়ত্তশাসন ছিল, নিজেদের মর করে চলতো। কিন্তু পরবর্তীতে স্বায়ত্তশাসনটাও রিভোক করে দিল এবং দুই ভাগ করে দিল, করে এই দুইটাকে নরেন্দ্র মোদী এখন ডিরেক্টলি শাসন করে। মানে কেন্দ্র শাসিত যে রাজ্য ছিল না আগে 7টা, পরবর্তী যে দুই ভাগ করার পরে এই দুইটাকে শাসন করে হচ্ছে নরেন্দ্র মোদী। তাহলে এখন ভারতে বর্তমানে কেন্দ্র শাসিত রাজ্য হলো 9টা, এবং রাজ্য ছিল 29টা। এইটা যেহেতু রাজ্য হিসেবে স্ট্যাটাসটা রিভোক করে দিছে, রাজ্য একটা কমে গেছে, হয়ে গেছে 28টা। তো আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো। ভাই জি আবার ভাইয়া, বলেন। বোঝা গেছে। ভাই এই যে 8টা, যে ওটা 8টা তুই 9টা হয়েছে, ওটাতে আবার বলেন। এই যে যেটা বললাম আর কি, আগে কেন্দ্র শাসিত স্টেট ছিল, মানে নরেন্দ্র মোদী শাসন করতো, এখানে কোনো কেন্দ্র মানে মুখ্যমন্ত্রী নাই। যে কয়েক ভারতের টোটাল স্টেট ছিল 29টা, এই 29টা স্টেটস এর মধ্যে ভারতের কেন্দ্র শাসিত স্টেট ছিল 7টা। ব্যাপারটা বুঝছেন? স্টেট 29টা, কেন্দ্র শাসিত স্টেট হচ্ছে ছিল 7টা। তো এই 7টা স্টেটে নরেন্দ্র মোদী হলো সর্বময় ক্ষমতার অধিকারী। ব্যাপারটা বুঝছেন? তো নরেন্দ্র মোদী শাসন করতো। তো পরবর্তীতে এই যে এই কাশ্মীরের স্ট্যাটাসটা যে প্রভিন্স হিসেবে, শাসিত স্টেট হিসেবে যে স্ট্যাটাসটা ছিল, এটাকে বাদ দিয়ে দিল, রিভোক করে দিল। সংবিধানের যে 370 নম্বর আর্টিকেলে যেটা বলা ছিল, এটাকে বাদ দিয়ে দিল, অমিট করে দিল। অমিট মানে বাদ দিয়ে দেওয়া। অমিট করে দিল জম্মু কাশ্মীরটাকে। পরবর্তীতে জম্মু, ওই যে 29টা ছিল, একটা রাজ্য কমে গেল, হয়ে গেল কয়টা? 28টা। এবং এই 28টা রাজ্য থেকে এই যে দুই ভাগে ভাগ করলো, একটা হলো লাদাখ আর একটা হলো জম্মু কাশ্মীর। তো এই জম্মু কাশ্মীর দুইটা ভাগে ভাগ হলো, এবং এই দুইটাকে এখন ডিরেক্টলি শাসন করে যে নরেন্দ্র মোদী। এখানে কিন্তু আর স্থানীয় সরকার নাই, লোকাল গভর্নমেন্ট নাই। তো এখন ওই যে আগে ছিল 7টা, এখন এই দুইটা যুক্ত হয়ে হয়ে গেছে 9টা, আর আগে ছিল 29টা। প্রভিন্স হিসেবে প্রভিন্সের মর্যাদা হারাইছে, হয়ে গেছে 28টা। সো এটুকু কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে। সো এই হচ্ছে আর কি মানে জম্মু কাশ্মীরের মানে বর্তমান সমস্যাটা আর কি, বর্তমানে যে রিসেন্ট যে ঘটনাটা, এটা হচ্ছে এটা। সো পরবর্তীতে এই যে এই যে দুই ভাগ করছে, অটোনমি বাদ দিয়ে দিছে, এর এগেইনস্টে তো ভারত মানে পাকিস্তান, এই জম্মু কাশ্মীরে যারা ছিল, এরা তো তীব্র আন্দোলন করছে, অনেক পুলিশের সাথে অনেক দাঙ্গা হয়েছে, রায়ট সৃষ্টি হয়েছে, স্কুল কলেজ সব বন্ধ করেছে। কারণ ভারত কি করছে, ভারত এই জম্মু কাশ্মীরে যত নেতা ছিল সবাই এর হচ্ছে স্যাবোটেজ মানে গৃহবন্দী করে রাখছে, সলিটারি কনফাইনমেন্টে নিয়ে গেছে, জোরপূর্বক মানে গুম করে ফেলছে, হাওয়া করে ফেলছে প্রধান নেতাদেরকে, এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিছে, জার্নালিস্টদের অ্যাক্সেস বন্ধ করে দিছে। এখানে আসলে কাইন্ড অফ ফ্রিডম অফ রাইট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ আপনার হচ্ছে মুভমেন্ট, এগুলো একদমই নাই। এখন তো অনেক ডিসক্রিমিনেশনের শিকার হইতেছে এই জম্মু কাশ্মীরের মানুষজন। সবচেয়ে যেটা বাজেজনক বাজে কাজ হইছে, মানে মূল কথাটাই এখনো বলি নাই, সেটা হচ্ছে আগে জম্মু কাশ্মীরে ভারতীয়রা গিয়ে বসবাস করতে পারতো না, জায়গা জমি কিনতে পারতো না, বাড়ি করতে পারতো না। এখন যার কারণে মেজরিটি ছিল মুসলিম। এখন কি করছে নরেন্দ্র মোদী, এখানে গিয়ে যে কেউ জায়গা কিনতে পারবে, বসবাস করতে পারবে, যেহেতু সুন্দর ভূস্বর্গ। তো এখানে আর কি ভারতীয়রা এখন গিয়ে জায়গা জমি কিনতেছে, জায়গা জমি কি এই যে জম্মু কাশ্মীরের যে ভূখণ্ডে টেরিটরিতে এখন কিন্তু হিন্দুরা বসবাস করবে। তো হিন্দুরা বসবাস করলে কি হবে, এখানে যে মুসলিমদের যে মেজরিটি ছিল, সংখ্যাগরিষ্ঠতা ছিল, এটা কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে গ্রাজুয়ালি দ্যাট উইল বি ডিক্রিজড। সো পরবর্তীতে এখানে যদি হিন্দুরা মেজরিটি হয়, তখন তো আর কোনোদিন এই জম্মু কাশ্মীর নিয়ে কোনো কনফ্লিক্ট হবে না। তো পরবর্তীতে পাকিস্তান তো ওই যে কাহিনী যখন করছে, পাকিস্তান এর যে ইমরান খান, উনি জাতিসংঘে গিয়ে বলছে এই সমস্যা, এটা আমাদের এদিকে টর্চার করা হইতেছে। মানে অরণ্য রোধন বোঝেন? অরণ্য রোধন মানে হচ্ছে নিষ্ফল মানে কান্না করা, শুধু শুধু কান্না করা, কোনো কান্নায় কোনো লাভ হবে না। মানে আপনি অরণ্যে রোধন, রোধন মানে কান্না করা, অরণ্য মানে বন, বনের ভেতরে গিয়ে যদি কান্না করেন কেউ দেখবে, সো কোনো লাভ নাই ওই কান্নার। সো বেসিক্যালি ইমরান খান জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, এখানে গিয়ে স্পিচ দিছে, দিয়ে আর কি বলছে এই সমস্যা এই সমস্যা। এই স্পিচটা আমি শুনছিলাম, আপনারা শুনতে পারেন, ইউটিউবে আছে। তো মানে পাকিস্তান উস্কানি দেয় আর কি জম্মু কাশ্মীরকে। এখন ভারতীয়রা হচ্ছে এখানে গিয়ে বসবাস করা শুরু করতেছে, একটা সময় আর কি সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এভাবেই আর কি নরেন্দ্র মোদী প্রবলেমটা সলভ করা মানে প্যাথ ক্রিয়েট করছে। এন্ড এই হচ্ছে আসলে আপনার কাশ্মীর নিয়ে গুরুত্বপূর্ণ কথা।
আর বাকি জিনিসগুলো আপনারা একটু বই থেকে পড়েন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কার্গিল সীমান্ত, আকসাই চীন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ভূস্বর্গ, তারপরে হচ্ছে হরি সিং, লাদাখ, জম্মু কাশ্মীর, তারপরে এই যে ভারতের এখানে একটা জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর, শ্রীনগর নামে একটা জায়গা আছে এখানে। ঠিক আছে, এই হচ্ছে আর কি মোটামুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রিগার্ডিং কাশ্মীর। তো আমাদের সাথেও কিন্তু ভারতের একটা দ্বীপ নিয়ে কনফ্লিক্ট ছিল, সেই দ্বীপ ভারত দখল করে নিয়েছিল। সেই দ্বীপটার নাম ছিল যে দক্ষিণ তালপট্টি। তালপট্টি। হ্যাঁ, দক্ষিণ তালপট্টি দ্বীপ, পরে হচ্ছে ভারত দখল করে নিয়ে গেছে এই দ্বীপটা। পরবর্তীতে এই দ্বীপটা বঙ্গোপসাগরের পানির যে সারফেস সেটা বৃদ্ধি পাইছে, পরবর্তীতে ওটা সাবমার্জ হয়ে গেছে, মানে নিমজ্জিত হয়ে গেছে পানির তলদেশে। সো এই কারণে আর কি এটা একটা ন্যাচারাল জাস্টিস। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করি আমরা এখন। রোহিঙ্গা, সো বেসিক্যালি রোহিঙ্গা সমস্যাটা একটা লিডিং প্রবলেম বর্তমানে। এটা আসলে বাংলাদেশের একটা পলিটিক্যাল গেইন বলতে পারেন। শেখ হাসিনা আর কি ইন্টারন্যাশনালি বর্তমান অনারেবল যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, উনি আর কি ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করার জন্য বা ইন্টারন্যাশনাল একটা সিম্পেথি পাওয়ার জন্য, বা তার যত অপকর্ম আছে সেগুলো, মানে অনেক ভালো কাজও আছে, অনেক অপকর্ম আছে, আমরা সবাই জানি। উনি অনির্বাচিত একজন প্রাইম মিনিস্টার। মানে অনেকে বলে থাকে এটা ভোট চুরি, ভোট ডাকাতি, ডেমোক্রেসি নেই, এটা অনেকেই বলে। তো এগুলো ধামাচাপা দেওয়ার জন্য আসলে একটা মানে মানুষের অ্যাটেনশন অন্যদিকে নেওয়ার জন্যই আসলে রোহিঙ্গা ইস্যুটা আর কি আমাদের বাংলাদেশে কাইন্ড অফ ইম্পোর্ট করা হয়েছে। তো আসলে এই সমস্যাটা কিন্তু একদিন দুই দিনের না, এই সমস্যাটা দীর্ঘদিনের। তো আসলে বেসিক্যালি রোহিঙ্গার আসলে বাঙালি ছিল, বাট ওরা হচ্ছে উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে বিভিন্ন সময় আপনার মায়ানমারের আরাকান রাজ্যে গিয়ে আপনার বসবাস করত। তো এটা কিন্তু সত্য কথা, বাট এটা কেউ স্বীকার করে না। এবং বাংলাদেশের সাথে ভারত মায়ানমারের আরেকটা রাজ্য কিন্তু কানেক্টেড, মানে দুইটা রাজ্য, একটা হচ্ছে আরাকান রাজ্য, আরেকটা রাজ্য আছে, ওই রাজ্যটার নাম কি কেউ বলতে পারবেন? কাসিন কাসিন কি রাজ্য? কাসিন কাচিন। কাচিন, হ্যাঁ হ্যাঁ, চীন রাজ্য, মানে চীন প্রদেশ বলা হয়, বাট ওটাকে অনেকে কাচিন বলে। বাট চীন প্রদেশ, এটার নাম কি হবে? চীন প্রদেশ। চীন চীন প্রদেশ, চীন প্রদেশ। তো দুইটা 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 রাজ্য কিন্তু মায়ানমারের বাংলাদেশের সাথে কানেক্টেড। একটা হলো আরাকান রাজ্য, আরেকটা কি প্রদেশ? চীন চীন চীন। চীন চীন প্রদেশ। মানে এই যে এখানে রস্বীকার হবে, এখানে তো দীর্ঘিকার, চীন প্রদেশ হবে, মানে ওই চীন লিখতে রস্বীকার হয়। তো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এই হচ্ছে আর কি রোহিঙ্গা। আর রোহিঙ্গারা তো হচ্ছে ধর্ম মানে মুসলিম, এটা তো সবাই জানে। তো এই রোহিঙ্গাদেরকে আবার হচ্ছে মায়ানমারের মানুষরা বলে হচ্ছে কালারস। কি বলা হয়? কালারস নামে ডাকা হয় রোহিঙ্গাদেরকে। মায়ানমারে আবার বলা হয় কালারাস। তো এই রোহিঙ্গারাও কিন্তু মানে এটা ঝামেলা করছে ইসের সাথে, মায়ানমারের সাথে। সেই ঝামেলাটা হয়েছে মায়ানমারের যে নিরাপত্তা রক্ষী বাহিনী আছে যেখানে আরাকান রাজ্যে থাকতো, এদেরকে রোহিঙ্গারা মাইরা ফেলছে। মানে প্রায় 7-8 জনকে একসাথে মেরে ফেলছে। এই মেরে ফেলার পরেই মনে করেন যে মাথা গরম হয়ে গেছে মায়ানমারের। পরবর্তী সেনাবাহিনী কি করলো, একটা গণহত্যা শুরু করলো। তো পরবর্তীতে ভয়ে এই আরাকান থেকে সব রোহিঙ্গারা এরা হলো বাংলাদেশে আসা ঢোকা শুরু করলো, কক্সবাজার দিয়ে যে নাফ নদী পের হয়ে আপনার বাংলাদেশে প্রবেশ করা শুরু করলো। তো এই হচ্ছে আসলে সমস্যার মানে মূল সমস্যা। আর পরবর্তীতে হচ্ছে যে সমস্যাটা ছিল যে ওরা ওই দেশের হচ্ছে এথনিক মাইনরিটি, ওদেরকে ওই দেশে মায়ানমারের সিটিজেনশিপ দেওয়া হয় না, ভোটাধিকার নাই। ঠিক আছে, ওরা ওইখানে গিয়ে জাস্ট কোন রকমে কাজকর্ম করে আর খায়, এছাড়া কোনো সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে না তখন। তো পরবর্তীতে মানে মারলো, নেগলেক্টেড একটা জাতি, ওদেরকে সেনাবাহিনী গণহত্যা চালু, জেনোসাইড শুরু করলো। পরবর্তীতে ভয়ে বাংলাদেশে আসা শুরু করলো। এখন আপনারা সবাই মনে রাখেন যে যে বাংলাদেশে বর্তমানে যত রোহিঙ্গা ঢুকছে এরা কিন্তু প্রায় সংখ্যা 1-2 জন না, প্রায় 12 লক্ষ রোহিঙ্গা। মানে হিউজ, ইটস হিউজ, 12 লক্ষ রোহিঙ্গা। এবং কি যে বাজে ভাবে তারা আছে ওইখানে। তো এই যে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, এটা কি একটু সংখ্যাটা মনে রাখেন।
আর পৃথিবীতে সবচেয়ে বেশি শরণার্থী বা রেফিউজি হোস্টকারী কান্ট্রি হলো তুরস্ক। তুরস্কে কিন্তু সিরিয়ার অনেক রেফিউজি আছে। প্রায় পৃথিবীতে সবচেয়ে যেমন বাংলাদেশ রোহিঙ্গাদের রাখছে, এরকম সবচেয়ে বেশি শরণার্থী রাখছে কোন দেশ? তুরস্ক। তুরস্ক, হ্যাঁ তুরস্কের পাশে হচ্ছে সিরিয়া। তো সিরিয়াতে যে দেখেন না বর্তমানে গৃহযুদ্ধ চলতেছে, বাশার আল আসাদের দেশ, এবং সিরিয়া এবং লেবানন এই দুইটা দেশ কিন্তু ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করছে, এটা মনে রাখেন আপনারা। ফ্রান্সের উপনিবেশ ছিল সিরিয়া এবং হচ্ছে লেবানন, এবং লেবানন হচ্ছে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করছে। এবং সিরিয়া হচ্ছে বাশার আল আসাদ কিন্তু মানে ও যেই ধর্মাবলম্বীর মানুষ, ও হচ্ছে কিন্তু সংখ্যালঘু হওয়া সত্ত্বেও কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। কোন দেশে এটা? এটা হবে অ্যান্সার হবে সিরিয়া। সিরিয়া, হ্যাঁ, সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ক্ষমতায় আছে সিরিয়ায় বাশার আল আসাদ। এবং বাশার আল আসাদের বাবাও কিন্তু প্রায় 30 বছর শাসন করছে এই সিরিয়াকে। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে জাতিসংঘের একজন মহাসচিব ছিল কফি আনান। এই কফি আনান এই রোহিঙ্গা সমস্যা সমাধান করার জন্য আপনার একটা কমিশন গঠন করছিল। এই কমিশনের নাম হচ্ছে আনান কমিশন। কি কমিশন? আনান কমিশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আর কি 2016 সালে একটা কি কমিশন গঠন করছিল, এই আনান কমিশন। কফি আনান এই প্রবলেমটা সলভ করতে চাইছিল। সো কোশ্চেন হইতে পারে যে কোন কমিশন কাজ করছিল এই সমস্যার সমাধানের জন্য? আনান কমিশন। কফি আনানকে জাতিসংঘের একজন মহাসচিব, তার বাড়ি হচ্ছে ঘানাতে। তো এছাড়া তেমন মানে রোহিঙ্গা থেকে তেমন একটা কোশ্চেন আসে না। বাকিগুলো আপনারা একটু পড়েন ভালো করে। আর বর্তমানে হচ্ছে যে ভাষাঞ্চরটা হচ্ছে বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ভাষাঞ্চরটা হচ্ছে বাংলাদেশের নোয়াখালীতে অবস্থিত। হ্যাঁ, নোয়াখালীতে অবস্থিত ভাষাঞ্চর। এবার আসেন বিখ্যাত কয়েকটা কোর্ট। সো কোর্ট গুলো একটা পরীক্ষা আসতে পারে। আপনাদেরকে আবারও বলি, আমি আপনার পরীক্ষা দিবেন হচ্ছে কয়টা ইউনিভার্সিটিতে? সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, মানে যত ইউনিভার্সিটিতে আছে সাধারণ জ্ঞান ওই ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দিবেন। এবং আপনাদের প্রাইম টার্গেট থাকবে দুইটা ইউনিভার্সিটি, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আর একটা হলো বিইউপি। এন্ড জাহাঙ্গীরনগরও ভালো, বাট জাহাঙ্গীরনগর একটু কমপ্লিকেটেড। সো যারা ঢাকার ভেতরে পড়তে চান তারা মানে সবার প্রথমে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন ঢাকা ভার্সিটির খ ইউনিট এবং ডি ইউনিট। আর বিইউপিতে আপনারা দুইটা পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। বিইউপিতেও আপনারা বিইউপি সম্পর্কে আপনারা একটু রিসার্চ করেন, ইউটিউবে ছবি আছে। যদি বিইউপিতে সবাই পরীক্ষা দিবেন, পরীক্ষা মিস করবেন না, কারণ ঢাকা ভার্সিটির প্রিপারেশন বিইউপির প্রিপারেশন সেম, কোনো রিটেন টিটেন নেই, সাধারণ জ্ঞান বাংলা আর ইংলিশ। ইংলিশে কোয়েশ্চেন হয় না ভাইয়া? কোশ্চেনটা ইংরেজিতে আসবে, সমস্যা নেই, সাধারণ জ্ঞান ইংলিশ আসলে সহজ, পারবেন আপনারা। তো দুইটা খুবই ভালো ভার্সিটি। সো চোখ বন্ধ করে দুইটা পরীক্ষা দিবেন, ঢাকাতে এন্ড বিইউপিতে। তারপরে চিটাগাঙে দিবেন, তারপর রাজশাহীতে দিবেন। এবং খুলনা ইউনিভার্সিটি হচ্ছে ক্লাস্টার পদ্ধতিতে গেছে, তার মানে ক্লাস্টারে যত গেছে সাধারণ জ্ঞান নাই, বুঝতে পারছেন। তারপর জাহাঙ্গীরনগর আছে এবং জগন্নাথ আছে। ঢাকা ভার্সিটি, বিইউপি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চারটা। রাজশাহী এবং এই চিটাগাং, এই হচ্ছে 6টা ভার্সিটি। এগুলো হচ্ছে আপনাদের প্রাইম টার্গেট। এগুলোতে সবগুলোতে সাধারণ জ্ঞান আছে, বি ইউনিট আছে, ডি ইউনিট আছে। সো এইগুলোতে ছয়টাতে আপনারা যদি গুচ্ছতে গেছে, জগন্নাথ গুচ্ছতে গেছে, তার মানে 5টা। এই 5টা ভার্সিটিতে আপনারা সবাই পরীক্ষা দিবেন। যদি পরীক্ষা না দেন এটা হবে আপনার জীবনের ওয়ার্স্ট একটা ডিসিশন। সো পরীক্ষা দিবেন সবাই, এত ভালো স্টুডেন্ট বাংলাদেশে নাই। সো পরীক্ষা দিলেই চান্স পেয়ে যাবেন। না, 5টা কোনগুলো? এই যে ঢাকার ভেতরে হচ্ছে জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটি এবং বিইউপি। ঢাকার বাইরে হচ্ছে বিইউপি কি ভাই? বিইউপি একটা ভার্সিটি, ইউটিউবে সার্চ দিবেন বিইউপি, ঠিক আছে, ইউটিউবে সার্চ দিবেন তাহলে বুঝতে একটু পারবেন। বলেন না বিইউপি সম্পর্কে। সো বিইউপি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একটা পাবলিক ভার্সিটি, বিইউপিও একটা পাবলিক ইউনিভার্সিটি। সো বিইউপিতেও হচ্ছে ডি ইউনিটের মতো ওই যে ল, মানে বিইউপি হচ্ছে আর্মিরা পরিচালনা করে, আর্মিদের ভার্সিটি। সো ক্যান্টনমেন্টে অবস্থিত, ঠিক আছে, ঢাকার ভেতরে ক্যান্টনমেন্টে অবস্থিত একটা পাবলিক ইউনিভার্সিটি। তো ভর্তি পরীক্ষা দিতে হয়, পরীক্ষার কোশ্চেনটা আসে একটু ইংরেজিতে আসে, বাট প্রিপারেশন সেম। আপনি ঢাকা ইউনিভার্সিটির জন্য যে প্রিপারেশন নিচ্ছেন বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, বিইউপির জন্য সেম। সো আলটিমেটলি পরীক্ষা দিতে তো আর সমস্যা নেই, তাই না? যেহেতু প্রিপারেশন সেম, সাবজেক্টও সেম, এবং সাবজেক্টও ভালো ভালো, ল আছে, জার্নালিজম আছে,
আইআর আছে, ইন্টারন্যাশনাল রিলেশন আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ আছে, ইকোনমিক্স আছে, সবচেয়ে ভালো ভালো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, ঠিক আছে, সব ভালো সাবজেক্ট গুলাই আছে। তো পরীক্ষা দিতে তো সমস্যা নেই, আপনি ভাইয়া বিউপি তে কি রিটেন আছে? না না রিটেন নাই, রিটেন নাই, একটা বিশ্ববিদ্যালয় বাইরে গেল রে, কিন্তু ভাইবা আছে আর কি, একটা বিশ্ববিদ্যালয় বাইরে গেল। ভাইবা আছে আর কি, বিউপি তে রিটেন নাই। সো পরীক্ষা দিবেন, আমার সাজেশন হচ্ছে আপনারা 5টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন। ভর্তি পড়ার পরবর্তীতে যে কোনো ইউনিভার্সিটিতে হইতে পারেন, সমস্যা নেই, বাট পরীক্ষাটা দিন। পরীক্ষা দেয় না স্টুডেন্টরা, ভয়ে পরীক্ষা দেয় না, এটা একটা সমস্যা। বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট খুঁজে পায় না, মানে ঠিক আছে, পাস করলেই চান্স হয়ে যায়, এরকম অবস্থা। আপনারা জাস্ট একটু কাইন্ডলি পরীক্ষা দিবেন সব ইউনিভার্সিটিতে। তো দেখেন একটু উক্তিগুলো বলি। প্রথমে হচ্ছে যে উক্তিটা আমাকে আগেই বলতে হবে যে ইম্পসিবল ইজ আ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন আ ফুলস ডিকশনারি, তাই না? অসম্ভব বলে যে শব্দটা, এটা বোকার ডিকশনারিতে পাওয়া যায়, এটা বলছে কে? নেপোলিয়ন বলছে। তারপরে হচ্ছে বলেন তো যে দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়, এটা কে বলছে? নেপোলিয়ন ভাই। না, এটা বলছে পণ্ডিত নেহেরু। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো ভালো হয়, এটা বলেছিল পণ্ডিত নেহেরু। পণ্ডিত নেহেরু বলছিল এটা। তারপরে দেখেন মানুষ আর কি সবসময় স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, বাট সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়, এটা বলছিল রুশো, জ্যাজেক রুশো। রুশো হচ্ছে ফ্রান্সের একজন ফরাসি কবি। ফ্রান্সের মানে রুশো কোন দেশে? ফ্রান্স। ওই যে আপনারা পড়ছেন না যে ফরাসি বিপ্লবের সময় যে স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব নামে যে একটা লিখিত কিতাবের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, ওইটা কে দিছে? ওটাও কিন্তু রুশোই দিছে। ভাই সাম্রাজ্যবাদ কার কারণে ধ্বংস হয়? সাম্রাজ্যবাদ তো ধ্বংস হইছে, তো গণ আন্দোলনের কারণে ধ্বংস হইছে। মানে সাম্রাজ্যবাদ বলতে আপনার ওই রাজতন্ত্রটা হচ্ছে ওই যে ফরাসি বিপ্লবের ফলেই আপনার পতন হয়েছিল 1789 সালে, তাই না? 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত ফ্রান্সে একটা বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব। তো ওই ফরাসি বিপ্লবের ফলেই বাস্তিল দুর্গ নামে একটা দুর্গ ছিল, একটা কারাগার, ওই কারাগারটা ধ্বংস করা হয়। পরে রাজতন্ত্রের অবসান হয়ে, সাম্রাজ্যবাদের অবসান হয়ে গণতন্ত্র এস্টাবলিশড হয়। লুইরা আগে শাসন করতো, বাট লুইরা ছিল অনেক অপ্রেসর। তো পরবর্তীতে ফরাসি বিপ্লবের ফলে গণতন্ত্র এস্টাবলিশড হয়, ঠিক আছে? এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বলছিল যে গিভ মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডম। তুমি ভারতের আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো। হ্যাঁ, এটা বলছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। বসু। তারপর আইনস্টাইন তো বলছিল ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ, আইজ্যাক আইনস্টাইন, তাই না? আলবার্ট আইনস্টাইন আর আইজ্যাক নিউটন, তাই না? নিউটনের উপর মাথার উপরে হচ্ছে আপনার পড়ছিল, আপেল পড়ছিল, তাই না? আর আইজ্যাক আইনস্টাইন হচ্ছে আপেক্ষিকবাদ তত্ত্বের জনক। সো ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ, এটা বলছিল আইনস্টাইন। নেপোলিয়ন কিন্তু আরেকটা কথা বলছিল যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। এটা কে বলছিল? এটাও কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট বলছিল। গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন। হ্যাঁ, এটা অনেকে ফেসবুকে আবার হচ্ছে এভাবে দেয় যে গিভ মি আ লাইক আই উইল গিভ ইউ লাভ ইমোজি। এটা অনেকেই হচ্ছে এটাকে আবার মানে প্যারোডি করে পোস্ট করে। তো তারপরে দেখেন আব্রাহাম লিঙ্কনও কিন্তু বলছিল যে ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ঠিক আছে? আচ্ছা বলেন তো কে বলছিল যে নো থাই সেলফ, মানে নো থাই সেলফ মানে হচ্ছে নো ইয়োর সেলফ, এটা কে বলছে বলেন তো? সক্রেটিস। শিওর? আর জ্ঞানী পূর্ণ এটা কে বলছিল? এটা জানি না। থাই সেলফ শব্দের অর্থ কি জানেন? থাই সেলফ মানে হচ্ছে ইয়োর সেলফ, নিজেকে জানো। হ্যাঁ, নিজেকে জানো, ঠিক আছে? এটা বলছিল হচ্ছে প্লেটো। এটা কে বলছিল? প্লেটো বলছিল। প্লেটো বলছিল না সক্রেটিস বলছিল? সক্রেটিস বলছিল।
সক্রেটিস বলছে সাধারণ জ্ঞান এমন একটা জিনিস, ঠিক আছে, এটা নিয়ে কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা। সহজ, কিন্তু এটা সবাই ভালো করে পড়ে না। এবং এই কোশ্চেনটা আমি যখন প্রথমে পড়ছিলাম, এটা আমি আমি পারিনি, আমি ভুল করছিলাম। এটা আমি প্লেটো দিয়ে আসছিলাম, কিন্তু আসলে এটা হবে সক্রেটিস। ঠিক আছে, কি হবে? সক্রেটিস। সক্রেটিস। ভাই এখানে তো লেখা দি ফ্রেজ নো thyself has not been invented by Socrates. হ্যাঁ, তাহলে কি বুঝলেন? সক্রেটিস এটাকে ইনভেন্ট করে নাই। তাহলে কে করছে? প্লেটো করছে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে প্লেটো। এটা পরীক্ষায় আসে, প্রচুর আসে। ঠিক আছে, এটা পরীক্ষায় প্রচুর আসে। সো নো থাইসেলফ, থাইসেলফ মানে হচ্ছে ইয়োর সেলফ। আগে এনশিয়েন্ট ইংরেজিতে আপনার হচ্ছে ইউ বলে কোনো ওয়ার্ড ছিল না, থাই ছিল। সো এটা প্লেটো বলছে, এটা ভুল করে না সবাই, এটা কনফিউজড হয়ে না। আমি জাস্ট মনে রাখার জন্য আপনাদেরকে এটা বললাম। এটা একটা ম্যাগজিম, একটা ওয়ার্ড আছে ম্যাগজিম। ম্যাগজিম মানে হচ্ছে প্রবাদ, প্রবচন। তো তারপরে আসেন হচ্ছে আরেকটা আছে যে জ্ঞানী পূর্ণ বলছিল সক্রেটিস, যে জ্ঞানী পূর্ণ এই কথাটা বলছিল সক্রেটিস। তারপরে হচ্ছে দেখেন আরেকটা যেটা, আমি দুর্ভাগ্যকে স্বাগত জানাই, কারণ দুর্ভাগ্যের পরে আসে সৌভাগ্য। এটা অনেকেই ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার পরে এইটা পোস্ট করে যে আমি দুর্ভাগ্যকে স্বাগত জানাই, কারণ দুর্ভাগ্যের পরে আসে সৌভাগ্য। এটা অনেকেই সান্ত্বনা দেয়। আর্নল্ড টমাস এটা বলছে। ঠিক আছে, এটা মনে রাখেন। এবং হিটলার বলছিল যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। ঠিক আছে, যুদ্ধই সবকিছু, এটা বলছিল হিটলার। ধ্বংসের একমাত্র কারখানা। আর কাপুরুষরা মরার আগে বহুবার মারা যায়, সাহসীরা একবার মৃত্যুবরণ করে, এটা বলছিল শেক্সপিয়ার। ঠিক আছে, হ্যাঁ, এটা বলছিল অনেক। আর আরেকটা বিখ্যাত উক্তি আছে, এটা এখানে নাই, ওটা হচ্ছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এটা কে বলছিল বলেন তো? গ্লাডিস্টোন বলছিল। জাস্টিস, দাঁড়ান এটা আমি আপনাদেরকে দেখি, এটা এখানে নাই, আছে কি? হ্যাঁ আছে, এই যে গ্লাডস্টোন বলছিল জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এটা বলছিল গ্লাডিস্টোন। এটা কিন্তু মনে রাখবেন। এবং ম্যাকিয়াভেলি খুব সুন্দর একটা উক্তি দিছিল যে প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটিস অফ আ ফক্স এন্ড লায়ন, মানে লায়নের মতো শক্তিশালী হইতে হবে আর ফক্সের মতো চালাক হইতে হবে, এটা বলছিল ম্যাকিয়াভেলি। এটা কে বলছে? ম্যাকিয়াভেলি। আর বাকিগুলো হচ্ছে আপনার পড়বেন ভালো করে, বাট এগুলো বেশি চটকদার, বেশি সেন্সেশনাল। বাট এইটা পরীক্ষায় প্রচুর পাবে, এটার ইউজেস সবচেয়ে বেশি। এই যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস, এটার বাংলাদেশ কি মানে যেখানে এটা বিচার হচ্ছে, অল্প নাকি? এটার বাংলাটা হচ্ছে মানে এটা বাংলা এক্সপ্লেনেশনটা হচ্ছে যদি কোনো একটা জাস্টিস বিচার যদি দেরি হয়, তার মানে ওই জাস্টিসটা কি হয়, মানে মানে হ্যাঁ, ওই জাস্টিসটা ম্যানিপুলেটেড হয়। ঠিক আছে, ওই জাস্টিসটা আর ঠিকঠাক মতো হয় না। বুঝতে পারছেন, কোনো একটা বিচার যদি দেরি হয় তার মানে মানে হচ্ছে ওই জাস্টিসটা কোনোভাবে ম্যানিপুলেটেড হচ্ছে। এটাই হচ্ছে গ্লাডস্টোনের কথা। একটা আছে ভাইয়া যে ওই গ্লাসস্টোন বলছে যে যদি তাড়াতাড়ি বিচার করা তাহলে ন্যায্য বিচার পাওয়া যায় না। হ্যাঁ, মানে আবার দ্রুত বিচার করলে হচ্ছে ফেয়ার জাস্টিস এনশিওর করাটা অনেক সময় টাফ হয়ে যায়। এটাও সম্পর্কে গ্লাডস্টোন বলছে। তো এই হচ্ছে মোটামুটি আর কি গুরুত্বপূর্ণ। এবং এইটা মনে রাখবে যে আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও, এটা বলছে প্যাট্রিক হেনরি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। সো এইখান থেকে কমন আসে, দেখি যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসছে একটু সলভ করি। বলেন তো, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড দেখেন ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসছে, গ্লাডস্টোন বলছে। হ্যাঁ, এটা কে বলছে? ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণী সমাধি ক্ষেত্র। আচ্ছা, এটা বাদ দেন, পরেরটা আসে জ্ঞানেই পূর্ণ, কে বলছে এটা? সক্রেটিস। সক্রেটিস বলছে। আই হ্যাভ এ ড্রিম, এটা হচ্ছে মার্টিন লুথার কিং। হ্যাঁ, আর এটা কে বলছে? ম্যান ইজ বর্ন ফ্রি বাট, এটা হচ্ছে রুশো। এটা রুশো বলছে, জ্যাক রুশো।
যে মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত থাকতে হয়। এটা, আর এটাকে বলছে 6 শেক্সপিয়ার। শেক্সপিয়র। শেক্সপিয়ার। ওকে, সো এটা কিন্তু এই উক্তিগুলো কিন্তু ভালো করে পড়েন। এবার হচ্ছে কয়েকটা আর্টিস্টের নাম আমরা জানবো। ইতালিয়ান যে বিখ্যাত আর্টিস্ট, চতুর্দশ শতাব্দীতে বা রেনেসাঁ কালীন সময়ে যিনি ঝড় তুলছিল তার চিত্রকর্ম দিয়ে, তার তার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। সো লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে ইতালিয়ান একজন আর্টিস্ট। তার বিখ্যাত ছবি হচ্ছে দুইটা, একটা হলো মোনালিসা আর একটা হলো দ্য লাস্ট সাপার। সো মোনালিসা এবং দ্য লাস্ট সাপার। সো কোশ্চেন হয় যে সবচেয়ে দামি মানে সবচেয়ে দামি দেয়াল চিত্র কোনটা? অ্যান্সার হবে দ্য লাস্ট সাপার। না, মোনালিসা না, লাস্ট সাপার হচ্ছে সবচেয়ে দামি তৈলচিত্র বা দেয়াল চিত্র। মোনালিসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিস্টেরিয়াস তৈলচিত্র, মিস্টেরিয়াস। ঠিক আছে, এন্ড সবাই মনে রাখবেন মোনালিসাটা বর্তমানে কোথায় আছে বলেন তো? মোনালিসাটা বর্তমানে আছে কিন্তু ফ্রান্সের লুভর মিউজিয়ামে। ফ্রান্সের কোন মিউজিয়ামে? লুভর মিউজিয়ামে। লুভর মিউজিয়ামে। এন্ড কোন দেশের আর্টিস্ট ভিঞ্চি? ইতালি। ইতালির। আরেকটা জিনিস মনে রাখবেন, এই লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু সর্বপ্রথম আপনার উড়োজাহাজের নকশা আঁকছিল। কিসের নকশা? উড়োজাহাজের। উড়োজাহাজের, হ্যাঁ। এটা হচ্ছে যে লাস্ট সাপারের ছবি, আর এটা হলো মোনালিসার ছবি। তারপরে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলা, উনিও একজন বিখ্যাত আর্টিস্ট, উনিও ইতালিয়ান। ইতালির ফ্লোরেন্স নগরীতে ওনার জন্ম। ওনার বিখ্যাত ছবি হচ্ছে এই যে এটা, এই যে ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, এটা হচ্ছে তার সবচেয়ে বেশি বিখ্যাত ছবি। তারপরে ডেভিড, এটাও তার একটা বিখ্যাত চিত্রকর্ম। অ্যান্ড দ্য লাস্ট জাজমেন্ট, এটাও পরীক্ষায় অনেকবার আসছে, দ্য লাস্ট জাজমেন্ট। তো উনি আসলে ওই যে একটু রিলিজিয়াস টাইপের বেশি চিত্রকর্ম করছে। যিশু খ্রিস্ট, যাকে বলা হয় দ্য গড, দ্য সান অফ গড। যিশু খ্রিস্টকে বলা হয় দ্য গড অফ সান, দ্য সান অফ গড। সো যিশু খ্রিস্ট, তারপর মাতা মেরির ছবি বেশি আঁকছে এই মাইকেল অ্যাঞ্জেলো। বাট পরীক্ষায় এটাই আসে যে মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের আর্টিস্ট? অ্যান্সার হবে ইতালি। তারপরে ভিনসেন্ট ভ্যান গগ, উনি হলো নেদারল্যান্ডের আরেক নাম হচ্ছে, বর্তমান নাম হলো হল্যান্ড। পৃথিবীতে সবচেয়ে লম্বা মানুষ, মানে গড়ে এভারেজে সবচেয়ে বেশি উচ্চতার, মানে এভারেজে হাইট বেশি হলো নেদারল্যান্ডের বা ডাচদের। ঠিক আছে, এই যে ওলান ডাচ বা ডাচ বলা হয় এই নেদারল্যান্ডের জনগণকে। বাংলাদেশ সর্বপ্রথম আলুর বীজ আনছে এই নেদারল্যান্ড থেকে। ঠিক আছে, এবং এই নেদারল্যান্ডে হচ্ছে জাতিসংঘের বিচারালয় অবস্থিত, যেটা এবং আইসিসি, দুইটাই, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। জাতিসংঘের একটা হলো যেটা হলো জাতিসংঘের কোর্ট। আর ঠিক আছে, এই দুইটার সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহর, এবং নেদারল্যান্ডের রাজধানীর নামটা খুব সুন্দর, আমস্টারডাম, তাই না? তারপরে বিখ্যাত চিত্রকর্মটা দেখেন, এই যে ভিনসেন্ট ভ্যান গগের, এটা হলো যে স্টারি নাইট। এটা খুব সুন্দর, স্টারি নাইটটা দেখাইতে পারলে ভালো লাগতো আমার, বাট সময় নেই। তো স্টারি নাইটটা পরীক্ষায় আসে প্রচুর। স্টারি নাইটটা আপনারা সবাই খেয়াল রাখেন, এটা বিভিন্ন ছবি, বিভিন্ন পেপারে, বইতে প্রচুর দেখা যায় স্টারি নাইট। দাঁড়ান, এটা আমি দেখাই আপনাদের। cannot resist my temptation to show this photo with you. Starry Night, Vincent van Gogh। এটার উপর আমি একটা টার্ম পেপার করছিলাম, স্টারি নাইট। দেখা যাচ্ছে এটা? হ্যালো? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এই যে এটা হলো স্টারি নাইট, এই ছবিটা, এটা অনেকে আপনারা বিভিন্ন জায়গায় পাবেন। এটা হলো নেদারল্যান্ডের ভিনসেন্ট ভ্যান গগের আঁকা একটা চিত্রকর্ম।
তারপরে পাবলো পিকাসো, একটা জিনিসই মনে রাখেন, পাবলো পিকাসো হচ্ছে স্পেনে একটা গৃহযুদ্ধ হয়েছিল এবং সেই গৃহযুদ্ধের উপরে একটা ছবি আঁকছিল, নাম হলো গোয়ের্নিকা। সো তার মানে পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী? স্পেনের। স্প্যানিশ। এবং স্পেন হচ্ছে স্পেনে একটা সময় আন্দালুসিয়ার শাসনামল ছিল। আন্দালুসিয়া কথাটা কোন কোন দেশের সাথে তাহলে কানেক্টেড? আন্দালুসিয়া স্পেন। স্পেন, হ্যাঁ, আন্দালুসিয়া শব্দটা স্পেনের সাথে রিলেটেড। এন্ড স্পেনের একজন বিখ্যাত আর্টিস্ট পাবলো পিকাসো। এবং স্পেনের যেই একটা জায়গা নাম হচ্ছে কাতালোনিয়া, কাতালোনিয়া হচ্ছে স্পেন থেকে স্বাধীনতা চায়। এবং স্পেনের রাজধানী হলো কি? মাদ্রিদ। এবং স্পেনের জাতীয় খেলা হচ্ছে আপনার ষাঁড়ের লড়াই। কিসের লড়াই? বুল ফাইট, ষাঁড়ের লড়াই। এটা হলো স্পেনের একটা ট্র্যাডিশনাল গেম। এবং স্প্যানিশ একজন বিখ্যাত টেনিস প্লেয়ার আছে না? রজার ফেদেরার। না, রজার ফেদারার স্প্যানিশ না। রজার ফেদারার হচ্ছে সম্ভবত উনি সুইডিশ। তো স্পেনের হচ্ছে সম্ভবত আপনার জকোভিচ। না, নোভাক জকোভিচ ইসের নাম, স্পেনের না। আর ওর নাম কি ভুলে গেলাম তো। রাফায়েল নাদাল। রাফায়েল নাদাল, হ্যাঁ, রাফায়েল নাদাল হচ্ছে আপনার ইসের স্প্যানিশ। সো নাদাল স্প্যানিশ। টেনিস খেলা কিন্তু আপনার দুই প্রকার, একটা হচ্ছে আপনার লন টেনিস আর একটা হলো টেবিল টেনিস। লন টেনিসটা হচ্ছে, হ্যাঁ, রাফায়েল নাদাল হচ্ছে স্প্যানিশ। তো লন টেনিস হচ্ছে আপনার যেটা ওই যে বড় কোর্টে খেলা হয়, তো ওইটাকে বলা হয় লন টেনিস। আর টেবিল টেনিসটা হচ্ছে আপনার ওই যে যেটা টেবিলের উপরে খেলা হয়। এবং টেবিল টেনিসকে আবার অন্য ভাষায় বলা হয় পিং পং। কি বলা হয়? পিং পং। পিং পং, পিং পং। সো পিং পং, পিং পং। এই যে টেবিল টেনিসকে বলা হয় পিং পং, চাইনিজ ভাষায় বলা হয়। সো পিং পং ডিপ্লোমেসি নামে একটা ডিপ্লোমেসি হয়েছিল কোন দুইটি দেশের সাথে? একটা হলো চীনের সাথে, ইউএস এর সাথে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তিটাকে বলা হয় পিং পং ডিপ্লোমেসি। এবং পিং পং খেলাটাকে কেন্দ্র করে এই চুক্তিটা হয়েছিল। সো পিং পং হচ্ছে টেবিল টেনিসের আরেকটা নাম, চাইনিজ নাম। এবং উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, এই খেলাটা এই 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 টুর্নামেন্টটা কোন খেলার সাথে কম সম্পৃক্ত বলতে পারবেন কি? উইম্বলডন টেনিস খেলার সাথে। টেনিস খেলার সাথে, হ্যাঁ, উইম্বলডন হচ্ছে টেনিস খেলার সাথে রিলেটেড। এবার আসেন হচ্ছে কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম আমরা সম্পর্কে একটু আলোচনা করি অল্পতেই। তো আপনারা সবাই জানেন যে ইতিহাসের জনক হলো হ্যারোডোটাস, তাই না? আমরা যখন গ্রিক সভ্যতা পড়ছিলাম তখন তার নামটা শুনছিলাম। হ্যারোডোটাস কিন্তু একজন গ্রিক ফিলোসফার এবং উনি হচ্ছে ইতিহাসের জনক। হ্যারোডোটাস, এই যে এখানে লেখা আছে ফাদার অফ হিস্ট্রি। এন্ড হোমার তো আপনারা সবাই জানেন যে উনাকে বলা হয়, উনি একজন অন্ধ কবি ছিলেন। কি কবি ছিলেন? অন্ধকটি। অন্ধ কবি। উনি ছিলেন গ্রিক একজন অন্ধ কবি। ওনার বিখ্যাত দুইটা মহাকাব্য আছে, একটা নাম হচ্ছে ইলিয়াড আর একটা হলো অডিসি, তাই না? আর উনি অন্ধ ছিল, তাই ওনাকে বলা হয় অন্ধ পাখি বা ব্লাইন্ড বার্ড। তারপরে আলফ্রেড দ্য গ্রেট, আপনারা সবাই জানেন যে আলফ্রেড দ্য গ্রেট হচ্ছে আইনের শাসক, স্ট্রিক্ট, মানে অনেক স্ট্রিক্ট ছিলেন এই আলফ্রেড দ্য গ্রেট। এন্ড উনি ছিলেন একজন মার্কিন যুক্তরাজ্যের একজন শাসক, আলফ্রেড দ্য গ্রেট। তারপরে রজার বেকন, ওনার নামটা অনেক জায়গায় আপনারা পাবেন, আধুনিক বিজ্ঞানের জনক রজার বেকন। উনি ইংল্যান্ডের ফাদার অফ মডার্ন সায়েন্স, ইংল্যান্ডের নাগরিক রজার বেকন, উনি হচ্ছে মডার্ন সায়েন্সের জনক। এবং জওহরলাল নেহেরু,
তো উনি হচ্ছে ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন, জওহরলাল নেহেরু। তো এই জওহরলাল নেহেরু হচ্ছে যে পণ্ডিতজি এবং চাচা, ঠিক আছে, ওনার নামে মানে ওনাকে পণ্ডিতজি বা চাচা নামে ডাকা হয়। তো জওহরলাল নেহেরুকে। এবং মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি হচ্ছে পাকিস্তানের জাতির জনক, মোহাম্মদ আলী জিন্নাহ, ওনাকে বলা হয় কায়েদে আজম। কি বলা হয় তাকে? কায়েদে আজম। এবং দেশ বন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে। ঠিক আছে, ভারতের চিত্তরঞ্জন দাসকে বলা হয় দেশ বন্ধু। এবং সুভাষচন্দ্র বোস, নেতাজি, ওনাকে কি নামে ডাকা হয়? সুভাষচন্দ্র বোসকে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস। উনি যে পশ্চিমবঙ্গের একজন, কলকাতার একজন বিখ্যাত শাসক ছিলেন, এই নেতাজি সুভাষচন্দ্র বোস। ওনার নামে মুভি টুভিও আছে অনেক, কলকাতায় আর কি অনেক মুভি টুভি হয় ওনার নামে। তো নেতাজি সুভাষচন্দ্র বোস ওনাকে কি, সুভাষচন্দ্র বসুর ডাকনাম কি বা উপাধি কি? নেতাজি। তারপরে হচ্ছে বাংলার বাঘ আশুতোষ মুখার্জি। ঠিক আছে, বাংলার বাঘ কে? এটা উনিও পশ্চিমবঙ্গের, আশুতোষ মুখার্জি। ভাই বাংলাদেশে বা বাংলার বাঘ তো শেরে বাংলায় কি ফজলুল হক? বাংলার বাঘ তো ঠিক আছে, শেরে বাংলায় কে ফজলুল হক। আশুতোষ আশুতোষ মুখার্জিকেও হচ্ছে মানে ইন্টারন্যাশনালি বলা হয় বাংলার বাঘ। আর উনি হচ্ছে গিয়ে বাংলার বাঘ, উনি আশুতোষ মুখার্জি কিন্তু ছিলেন একজন বড় একজন জাস্টিস ছিলেন, মানে ল প্রফেশনের সাথে রিলেটেড ছিলেন আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ। তো তারপরে হচ্ছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, দুষ্টু লোক, কাশ্মীরের বাঘ বলা, এটা দরকার নাই, আর তেমন দরকার নেই। তো মহীশূরের বাঘ বলা হয় যে টিপু সুলতানকে, তাই না? এটা কিন্তু আপনারা যারা আর্টস স্টুডেন্ট আপনারা সবাই এটা জানেন যে মহীশূরের বাঘ হচ্ছে টিপু সুলতান। লাল বাহাদুর শাস্ত্রী, এটা দরকার নাই। অটোমান বিসমার্ক, এটা আসবে, অটোমান বিসমার্ক, ওনাকে বলা হয় যে উনি আয়রন পলিসি প্রণয়ন করছিল, তো এই জন্য ওনাকে বলা হয় হচ্ছে আয়রন ম্যান। এই অটোমান বিসমার্ক, উনি হচ্ছে জার্মানিকে অনেক উন্নত করছিল, আধুনিক জার্মানির জনক বলা হয় ওনাকে, এই অটোমান অটোভন বিসমার্ক। সো ওনাকে ম্যান অফ ব্লাডও বলা হয়, এবং ওনাকে আয়রন ম্যানও বলা হয়। ঠিক আছে, তো আধুনিক জার্মানির জনক কিন্তু অটো ভন বিসমার্ক। এবং জার্মানির যারা হচ্ছে বর্তমান শাসক, তাদেরকে মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট পদটা কিন্তু নাই, জার্মানিতে হচ্ছে চ্যান্সেলর পদটা। সো বর্তমান যিনি প্রধান তার নাম হচ্ছে অ্যাঞ্জেলা ম্যার্কেল, ওনাকে চ্যান্সেলর বলা হয়। এবং অ্যাঞ্জেলা মার্কেলের রাজনৈতিক দলের নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সিডিইউ, খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন বা এরকম কিছু একটা, সিডিইউ। ঠিক আছে, অ্যাঞ্জেলা ম্যার্কেলের রাজনৈতিক দলের নাম কিন্তু মনে রাখেন সিডিইউ। হ্যাঁ, সবচেয়ে বর্তমান সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি। তবে এই যে ফিল্ড মার্শাল রোমেল, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি অনেক ডেঞ্জারাস ছিলেন, তো ওনাকে বলা হয় ডেজার্ট ফক্স, মরুভূমির শিয়াল, ফিল্ড মার্শাল রোমেল। এবং মিডিয়া মোগল কাকে বলে বলতে পারবেন? এই যে মিডিয়া মোগল বলা হয় রুপার্ট মার্ডককে, যুক্তরাষ্ট্রের এই মানে মিডিয়া পার্সোনালিটিস, মিডিয়া ব্যক্তিত্ব, উনি হচ্ছে গিয়ে অনেক পপুলার আর কি। সো মিডিয়া মোগল বলা হয় রুপার্ট মার্ডক। এটা পরীক্ষা আসতে পারে যে রুপার্ট মার্ডক আসলে কেন বিখ্যাত, কারণ উনি মিডিয়া নিয়ে কাজ করে। যেমন বাংলাদেশের শায়েক সিরাজ, ঠিক আছে, যেরকম একজন মিডিয়া ব্যক্তিত্ব, ঠিক এরকম মিডিয়া মোগল হচ্ছে মিডিয়া ব্যক্তিত্বকে বোঝায়। রুপার্ট মার্ডক একজন মিডিয়া ব্যক্তিত্ব, ইউএসএ। রানী প্রথম এলিজাবেথ, তাই না? বর্তমানে ইউএস রানী, ইংল্যান্ড রানীকে, উনি হচ্ছে দ্বিতীয় এলিজাবেথ। আর প্রথম যে এলিজাবেথ, রানী প্রথম এলিজাবেথ, উনি কুমারী রানী ছিলেন, উনি বিয়ে ঠিক করে নাই। সো ওনাকে মিস কুইন বলা হয়। সো প্রথম এলিজাবেথ হচ্ছে মিস কুইন।
এবং দ্বিতীয় এলিজাবেথ 1900 কত সাল থেকে অনেকবার 52 বছর যাবত ক্ষমতায় আছে, মানে রানী সেকেন্ড এলিজাবেথ দীর্ঘদিন যাবত ক্ষমতায়, বুঝতে পারছেন? 50 বছরের অধিক সময় ধরে উনি ক্ষমতায় আছেন। এবং আরেকটা ব্যক্তির নাম আপনাদেরকে বলে দিই, আপনারা তো এটা সবাই, জুলিয়ান অ্যাসাঞ্জ নাম শুনছেন না আপনারা সবাই? জুলিয়ান অ্যাসাঞ্জ ওই যে উইকিলিক্স উইকিলিক্সের হ্যাঁ উইকিলি প্রতিষ্ঠাতা, হ্যাঁ জুলিয়ান অ্যাসাঞ্জ। তো উনি হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন যে আমেরিকার যে বিভিন্ন গোপন নথিপত্র আছে এগুলো সব ফাঁস করে দিছে, হ্যাক করে সব ফাঁস করে দিছে। তো এই জন্য আর কি জুলিয়ান অ্যাসাঞ্জ অনেক ঝামেলায় আছে, ওর উপর গৃহবন্দী করে রাখছিল ইংল্যান্ডে অবস্থিত যে ইকুয়েডরের যে দূতাবাস ছিল ওইখানে একটা পলিটিক্যাল অ্যাজাইলামে ছিল, রাজনৈতিক আশ্রয় দীর্ঘদিন ছিল। পরবর্তীতে ইকুয়েডর সরকার ওই পলিটিক্যাল অ্যাজাইলামটা বাদ দিয়ে দিছে, পরবর্তীতে ওনাকে গ্রেফতার করে ইংল্যান্ডে আটকায় রাখছে। ও এখন যুক্তরাষ্ট্র আর কি ইংল্যান্ড থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে এক্সট্রাডিশন করতে চাইতেছে। এক্সট্রাডিশন তো বুঝুন, আসামি প্রত্যর্পণ, এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার করা, ওটাই তো আসামি প্রত্যর্পণ, এক্সট্রাডিশন বলা হয় ইংরেজিতে। এটার জন্য আর কি খুব চাপে আছে জুলিয়ান অ্যাসাঞ্জ। তো হয়তো বিচার হইতে পারে তার। সো জুলিয়ান অ্যাসাঞ্জ হচ্ছে এই যে মানে বিভিন্ন ইনফরমেশন লিক করে দিছে, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। জাদুঘরের কয়েকটা জাদুঘরের নাম মনে রাখতে হবে আমাদেরকে। সর্বপ্রথম যে লুভর মিউজিয়াম, এটা তো ফ্রান্সের প্যারিসে অবস্থিত, যেখানে আপনার মোনালিসা আছে। তারপরে হচ্ছে মাদাম তুসো মিউজিয়ামটা, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ইংল্যান্ডে অবস্থিত। এটা সবচেয়ে বড় সিগনিফিকেন্স হচ্ছে এই মাদাম তুসো মিউজিয়ামে আপনার মোম দিয়ে তৈরি মূর্তি, মানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি পৃথিবী তাদের মূর্তি বানানো হয়েছে মোম দিয়ে, এবং সেই মোম দিয়ে বানানো মূর্তি সেখানে সংরক্ষিত আছে। ওইখানে দীপিকা পাডুকোনেরও মূর্তি আছে, ওইখানে আপনার শাহরুখ খানের মূর্তি আছে, মানে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের, রাজনীতিবিদদের, পলিটিশিয়ানদের, অ্যাক্ট্রেসদের মূর্তি কিন্তু এই মোম দিয়ে, মানে হুবহু মানুষ, জামা কাপড়ও আছে, সবকিছু একদম দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু আসলে এটা একটা মূর্তি মোম দিয়ে তৈরি। তো মাদাম তুসো মিউজিয়ামের সিগনিফিকেন্সটা কি তাহলে? বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি তৈরি করে। হ্যাঁ ঠিক আছে, এটার নাম হলো মাদাম তুসো মিউজিয়াম। লুভর মিউজিয়াম এবং ব্রিটিশ মিউজিয়াম হচ্ছে অনেক বড় একটা মিউজিয়াম, এটা ইউকে তে অবস্থিত। বাট কালচারালি অনেক, কালচারের জন্য বিখ্যাত হচ্ছে ফ্রান্সের প্যারিস। ওরা হচ্ছে কালচারের জন্য অনেক আর্ট, কালচার, শিল্প, এগুলো মানে এগুলোতে হচ্ছে ওরা বেশি ব্যস্ত থাকে, বেশি সময় কাটায়। তো আর্টটা বেশি মানে সমাধার বা পায় হচ্ছে, বা বেশি। আর 8 মিনিটে শেষ করব পার্থ ভাই। হ্যাঁ 8 মিনিটে ভাই, আজকে আমি টাইম দেখে দেখি পড়াচ্ছি, সমস্যা নেই, উই আর অলমোস্ট ডান। তো 8 মিনিটস লেফট, এর মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। সো ফ্রান্সের যে রাজধানী প্যারিস, লুভর মিউজিয়ামটা এখানে অবস্থিত। এছাড়া পৃথিবীর বড় বড় আর্ট স্কুল, আর্ট যারা হচ্ছে আর্ট নিয়ে কাজ করে, এদের মানে এদের হচ্ছে সিলিকন ভ্যালি বলতে পারেন প্যারিস। এই জন্য প্যারিসকে বলা হয় দ্য সিটি অফ কালচার। কি বলা হয়? সিটি অফ কালচার। সিটি অফ কালচার বলা হয়। এখন কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম বলে দিই, এগুলো পরীক্ষা আসতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটি টপ 10 এর মধ্যে আছে। হার্ভার্ড ইউনিভার্সিটিটা হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। এন্ড তারপরে হলো ক্যামব্রিজ ইউনিভার্সিটি। হার্ভার্ডে কিন্তু ওই যে বিল গেটস হার্ভার্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। তারপরে হচ্ছে বর্তমানে যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তো মার্ক জাকারবার্গকেও কিন্তু এই হার্ভার্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। ড্রপ আউট মানে হচ্ছে 4 বছর কমপ্লিট করেন, আগে হচ্ছে অনার্স না মার্ক জাকারবার্গ। তারপরে ক্যামব্রিজ ইউনিভার্সিটি